ডিয়ার ভিউয়ার্স, আমি আর অপেক্ষা না করে আমাদের আজকের যিনি মূল আকর্ষণ, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে এখন পর্যন্ত আমি দেখছি প্রায় আমাদের 8টা পেজ থেকে এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে। আপনারা জানেন এর মধ্যে দূরবীন.com যারা আমাদের সাথে থাকছেন, অনলাইনে যাদের বইয়ের দোকান, ওনারা বেস্ট 3জন পার্টিসিপেন্টকে বই পাঠিয়ে দিবেন আপনাদের কাছে। এছাড়াও আমাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছেন সিকেএইচ নেটওয়ার্ক, ডট অরবিট, ফিউচার লিডার্স, ফিউচার আইকন, ইনার উইন্টার এবং রবি 10 মিনিট স্কুল। সো আমরা আর দেরি না করে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের মূল আকর্ষণ, নান আদার দেন আয়মান সাদিক আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ইফতি ভাই। ইফতি ভাইয়ের সাথে আমার পরিচয়টা আমি বলি, খুবই ইন্টারেস্টিংলি হয়েছিল। আমার বাসা তখন ছিল ক্যান্টনমেন্টে, আমার বাবা আর্মিতে ছিলেন। সো আমি থাকতাম স্বর্ণালীতে, স্বর্ণালী ঠিক পাশেই ওখানে কাপরুলে পকেট গেট একটা আছে, পকেট গেট থেকে আমি রেগুলার যেতাম। ওখানে একটা ফুচকার স্টল আছে, আমার খুব ফেভারিট একটা ফুচকার স্টল। আমি জানি না এখানে দক্ষিণ কাপরুলে কেউ আছে কিনা যে চীনে হাইটেকের সামনে যে ফুচকার কার্টটা আছে। সো ওই ফুচকা কার্টে একদিন ফুচকা খাচ্ছে, তখন আমার ইফতি ভাইয়ের সাথে দেখা। সো তখন অনেকক্ষণ কথা হলো ট্রেনিং নিয়ে, সেশন নিয়ে, বোল্ড নিয়ে, তার প্রতিষ্ঠান নিয়ে। তারপর আমাদের কাজ করার ইচ্ছা ছিল, অনেকদিন গ্যাপ হয়ে গেল করোনার কারণে, তো আসলে দেখা সাক্ষাৎ কোনো কিছু পসিবল ছিল না। এন্ড আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড প্রিভিলেজ যে ইফতি ভাইয়ের সাথে আমার আবার কাজ করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। ইফতি ভাই আমাদের জন্য বেশ কিছু কোর্সেস তৈরি করছে। সো কাজী স্যারও আমাদের সাথে বেশ কিছু কোর্সেস তৈরি করছে, যেগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা 10 মিনিট স্কুলে আনতে পারবো। সো এটার জন্য ইফতি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এন্ড আজকের পুরো সেশনটা ইজ কোঅর্ডিনেটেড অ্যান্ড ম্যানেজড বাই ইউ। সো মানুষজন আসলে পিছের কাজগুলো দেখে না, সবাই খালি সেশনটা দেখে। সো এই পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য অনেক ধন্যবাদ ইফতি ভাই। থ্যাংক ইউ সো মাচ আইমান, ইউ আর সো কাইন্ড। অ্যাকচুয়ালি যেদিন আমরা ওইখানে আসলে গিয়েছিলাম আমি আমার ফ্যামিলি সহই, যে ফুচকা খেতে, তো মজার ব্যাপার হচ্ছে সেম দোকানে আমরা ফুচকা খেয়ে জাস্ট উঠেছি, এমন সময় আপনি আপনার টোটাল গ্রুপ নিয়ে সেখানে গেলেন। তো আমার ভাগ্নি, ওর নাম হচ্ছে সাইমা, এবং আরেকটা ভাগ্নি আছে মরিয়ম, ওরা পড়াশোনা করে। ওরা তো হচ্ছে আয়মান মানে হচ্ছে অন্যরকম ভক্ত, হ্যাঁ। সো ওরা বলতেছে মামা মামা আয়মান তো এখানে। তো আমি বললাম তাই নাকি? তো পরে দেখি যে হ্যাঁ আয়মান সাদিক। তো আমরা ওয়েট করছিলাম যে আয়মানের খাওয়া শেষ হবে, তারপরে আয়মানের সাথে আমরা কথা বলবো, কারণ যে বিগ সেলিব্রিটি মানুষ সঙ্গত কারণেই। সো ওই জায়গাটা, ওই দিনের সেই ইন্ট্রোডাকশনটা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সবাই খুবই খুবই এনজয় করেছে। এবং থ্যাংক ইউ আয়মান, যে অত্যন্ত একজন কি বলবো বিহেভিয়ারের দিক থেকে খুবই কর্ডিয়াল, এটা সবাই জানে। সো প্র্যাকটিক্যালি যারা ফেস টু ফেস কথা বলার সুযোগ হয়েছে তারা হয়তো আর একটু বেশি অনুভব করতে পারে। আমার এক স্যার বলেন, মিষ্টি আসলে কতটুকু মিষ্টি এটা বোঝাতে হলে আপনি খেতে হবে, না খাওয়া পর্যন্ত মিষ্টির বিষয়টা বোঝানো যায় না সঠিকভাবে। সেম থিং, আয়মানের সামনে আপনি সামনাসামনি কথা না বললে বুঝতে পারবেন না আয়মান আসলে কতটা কর্ডিয়াল বা কতটা বিনয়ী আসলে হতে পারে। সো আই স্যালুট ইউ ফর ইউর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি। এবং আমি খুবই প্রিভিলেজ যে 10 মিনিট স্কুলে আমার কিছু কোর্স, স্পেশালি ফার্মাসিউটিক্যালস এর উপরে কয়েকটা কোর্স স্পেশালি আমরা ডিজাইন করেছি, যেগুলো খুব শীঘ্রই 10 মিনিটস আসবে। এবং আমি খুবই এক্সাইটেড এই প্রোগ্রামগুলো নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আয়মান। আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের মূল সেশন। পারফেক্ট। সো আমাদের সাথে যারা লাইভে কানেক্টেড আছেন, আমি জানি যে অনেকগুলো পেজ থেকে লাইভ সেশনটা যাচ্ছে। এখানে বোল্ডের পেজ থেকে যাচ্ছে, ফিউচার লিডার্স থেকে যাচ্ছে, কাইসারের পেজ থেকে যাচ্ছে, ইফতি ভাইয়ের কাছ থেকে যাচ্ছে, অনেকগুলো জায়গা থেকে যাচ্ছে। তো আমি যখন এই সেন্ট্রালি জিনিসটা দেখছি ড্যাশবোর্ডে সবার কমেন্টস এখানে দেখা যাচ্ছে। তো আপনারা একটু প্লিজ আমার পুরো সেশনের সময় যখনই কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়ারি আছে, প্লিজ আমাদেরকে জানাবেন, কারণ আমি কনস্ট্যান্টলি আপনাদের কমেন্ট গুলো আমি দেখছি। ইনফ্যাক্ট আমরা লিঙ্কডইন থেকেও লাইভে আছি। সো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আর কোয়ারি যদি থাকে প্লিজ এখানে জানাবেন। আজকে আমাদের পুরো এই সেশনটাতে আমার ছোট করে আমি জিনিসটাকে ক্রিস্প রাখতে চাচ্ছি। আমি 25 মিনিটস একটা সেশনে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আমার যে স্পোকেন ইংলিশের সাইট থেকে শুরু করে নার্ভাসনেস, তারপর আস্তে আস্তে প্রেজেন্টেশন দেওয়া, ওখান থেকে আস্তে আস্তে ছোটখাটো পাবলিক স্পিকিং করা বা একটু বড় জায়গায় যাওয়া, হোস্টিং করা, এই যে একটা জার্নি ছিল, পুরো জার্নির প্রসেসটাতে কোন কোন জায়গা থেকে আমি শিখতে পেরেছি, রিসোর্সেস গুলো কি, টিপস এন্ড ট্রিক্স গুলো কি, তো সবগুলো আমি কম্পাইল করে আজকের এই প্রেজেন্টেশনটা রেডি করেছি। সো আজকের এই প্রেজেন্টেশনের ফার্স্ট পার্টে যেটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হলো, যে কোনো প্রেজেন্টেশনের
মেকিং পার্ট আর ব্রেকিং পার্ট হলো একেবারে স্টার্টটা, খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এখানে চার্টটা আপনারা দেখেন, এটা হলো অ্যাক্সিসটা সময়ের এবং অ্যাক্সিসটা অ্যাটেনশনের। যে কোনো একটা প্রেজেন্টেশন যখন শুরু হয় বা একটা স্পিচ শুরু হয়, মানুষ প্রথম দিকে খুব অ্যাটেনশন দেয়, আস্তে আস্তে 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে মানুষের অ্যাটেনশনটা তার মোবাইলে দেওয়া শুরু করে, আর জমতেছে না, দেখি মোবাইলে কি আছে। এন্ড হ্যাপেন্স এভরিওয়্যার। আপনি যে কোনো ক্লাসরুমের প্রেজেন্টেশনে থাকেন, এখানে অনেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি দেখছি, তারা তাদের ক্লাস প্রেজেন্টেশন দেখলেই দেখবে যে শুরুতে একটু লোকজন তাকায়, তারপরে আবার মোবাইল গুতানো শুরু করে। এই যে প্রথম কয়েকটা সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট, মানুষের অ্যাটেনশন নেওয়া যায়, এই কয়েক সেকেন্ড সামহাও আমরা সবাই ওয়েস্ট করি। কিভাবে ওয়েস্ট করি? আমি যদি ইউনিভার্সিটি প্রেজেন্টেশন গুলোর কথা বলি, আমরা আসি, বলি মাই নেম ইজ আইমান সাদিক, along with me there is Rita, Mita, Chita, Gita, today we are going to present on this। এই যে কথাবার্তা গুলো বলা, এগুলোর মধ্যে কোনো মজা নাই, কোনো কিউরিওসিটি ফ্যাক্টর নাই, কোনো হুক নাই। আমরা প্রেজেন্টেশনের ভাষায় বলি ইউ নিড আ হুক। হুক মানে ওই যে আমরা বেইট দেই না মাছ ধরার জন্য, হুকটা দিয়ে যে ধরে ফেলি, ওই জিনিসটা আমাদের দরকার। কি করতে পারি? সিম্পল কিছু কাজ আছে যে কাজগুলোর থ্রুতে আপনি আপনার প্রেজেন্টেশনের স্টার্টিংটাকে মেসমারাইজিং করতে পারেন। একটা গল্প দিয়ে শুরু করেন, একটা বড় কোটেশন দিয়ে শুরু করেন, একটা এমন ফ্যাক্ট দিয়ে শুরু করেন যেটা মানুষ জানতো না, যে আপনি বলবেন ইউ নো হোয়াট, যেটা মানুষের কোনো মাথায় ধরছেন, যে একটা বাইরের একটা উদ্ভট একটা আইডিয়া আপনি নিয়ে এসেছেন। অথবা একটা বড় নাম্বার দিয়ে শুরু করেন, অথবা একটা অডিয়েন্স এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করেন। আমার লাইফে আমি অনেক সিনিয়র মানুষদের যেমন ট্রেনিং নিয়েছি, আবার একেবারে বাচ্চাদেরও ট্রেনিং নিয়েছি। এত বাচ্চা, ক্লাস 1-2 এর বাচ্চা, আমি ঢোকার সময় ওরা হাত দিয়ে তালি দিচ্ছিল, ওরা পা দিয়ে তালি দিচ্ছিল, এমন অবস্থা। ওদেরও যখন সেশন নিচ্ছি, সেশনটাতে আপনার কাজ কিন্তু খুব সিম্পল। আপনার কিছু আইডিয়া আছে, কিছু ইমোশন আছে, আপনি সেটা ট্রান্সফার করতে চান। কিভাবে করতে পারেন? আমি যখন বাচ্চাদের সেশন নেই, আমি জানি যে ওরা অ্যাটেনশন দিবে না, ওদের তো খুবই ছটফট মন। কি করতে হবে? ওদেরকে দিয়ে কিছু একটা করাতে হবে। আমি ওদেরকে সবাইকে দাঁড়া করাই, দাঁড়া করে ওদেরকে দিয়ে হালকা এক্সারসাইজ করাই, ওদেরকে দিয়ে এমন একটা জিনিস করে দেখাই আমি যেটা ওরা পারে না। সো ওরা তখন অবাক হয়ে যায়, আরে এই লোকটা পারে, আমরা পারি না। সো ওরা তখন সাথে সাথে আপনার বসে চলে আসে, আপনার কথা শুনে। একটু পরে যখন দেখছি হালকা একটু অ্যাটেনশন চলেছে, ওদেরকে আবার দাঁড়া করাই, একজনকে দেয়, একজনকে একটু মাসাজ দেয়, একটু তালি দেয়, তারপর ওদেরকে ওই ক্যাডেটদের স্টাইলে তালি দেওয়ার ব্যবস্থা করি। সো তা খায় কি, ওরা অলওয়েজ এঙ্গেজ থাকে। কেন? বিকজ দ্য মোমেন্ট ওদের অ্যাটেনশন আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমি কিন্তু ওদেরকে লুজ করছি। আপনি সেম কাজটা কিন্তু আপনার প্রেজেন্টেশনে করতে পারেন। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। এরকম একটা মোবাইল আছে, আপনি মনে করেন মোবাইলের মার্কেট শেয়ারের একটা স্লাইড দেখাচ্ছেন, যেন অ্যাপল এতজন ইউজ করে, নকিয়া এতজন ইউজ করে, শাওমি এতজন ইউজ করে। এটা না করে আপনার সামনে যে অডিয়েন্স আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার যে অডিয়েন্স আছে, আপনাদের মধ্যে কয়জন অ্যাপল ইউজ করেন, হাত তুলেন তো। দেখবেন কয়েকজন হাত তুলছে। কারা নকিয়া ইউজ করে, দেখবেন খুব কম মানুষ হাত তুলছে। কারা স্যামসাং, দেখবেন অনেক মানুষ হাত তুলছে। তখন আপনি বলে দিন, দেখেন দিস ইজ দ্য মার্কেট স্টাডি, কয়েকজন মানুষ অ্যাপল ইউজ করছে, এখন নকের ইউসেজ অনেক কম, স্যামসাং অনেক বেশি, শাওমি বা এই ফোনগুলো অনেক বেশি। ডান। তাহলে যেটা হয়, মানুষজন একটা পাই চার্ট দেখার থেকে নিজেরাই একটা এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে একটা ফলাফল যে আনলো, এটার প্রতি বেশি ইন্টারেস্টেড হবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অডিয়েন্স এঙ্গেজমেন্ট। আমি যেমন একবার একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে বিশাল সভা, 5-6 হাজার মানুষ, শামিয়ানা টাঙানো এবং বিভিন্ন বয়সের, তাদের সাথে কথা বলা হচ্ছে মাইকে। তো ওখানে সবার সাথে এঙ্গেজ করাটা খুব ডিফিকাল্ট। সো আমি যখন তাদেরকে বললাম, জানেন আপনাদের অনেক পোটেনশিয়াল আছে, তারা চুপচাপ, কেউ পাত্তা দিচ্ছে না। তখন আমি তাদের 5 জনকে সামনে আনলাম, আনার পরে বললাম যে জানেন আপনাদের কিন্তু প্রচুর ক্ষমতা আছে এবং আপনাদের কাছে কিন্তু প্রচুর সম্বল আছে, টাকা আছে। তখন সবাই বলছে, না ভাই আমরা তো গরিব মানুষ। পরে 5 জনকে সামনে আনার পরে আমি তাদেরকে বললাম, আচ্ছা ভাই আপনি আসেন তো, আপনাকে আমি 10 লাখ টাকা দিব, আপনি কি আপনার একটা পা দিবেন আমাকে? বলে, না কি বল, পা কেন দিব আপনাকে? বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 20 লাখ টাকা দিব, একটা পা। না 25 লাখ বাম পা? বলে, না না না, জীবনেও না। আমি বললাম, আচ্ছা 50 লাখ টাকা দিবে, একটা হাত দিবেন? বলে, না। পাশের জনকে বললাম 60 লাখ টাকা, একটা হাত? জীবনেও না। তবে একজনকে বললাম, ভাই 80 লাখ টাকা, একটা চোখ দেন। বলছে না। তখন আমি তাদেরকে বললাম, দেখেন তো, এই যে আপনার পা আপনি 20 লাখ টাকাও দিবেন না, হাত 50 লাখ টাকাও দিবেন না, চোখ 1 কোটি টাকাও দিবেন না, তা আপনার বডি দিয়ে তো আপনি কয়েক কোটি টাকা নিয়ে আসেন, আপনি কি অনেক কোটি টাকার মালিক না? বলো, হ্যাঁ অনেক কোটি টাকার মালিক। তো এই যে তাকে প্রশ্ন করে তাকে সামনে আনে, একটা এঙ্গেজ করা হলো, তখন সবাই বললো যে আরে হ্যাঁ আমরা কোটিপতি, সবাই তালি দিল। এই জিনিসটা দরকার। আপনার প্রথম কয়েক সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট। এই কয়েক সেকেন্ডে আপনি আইদার একটা গল্প বলেন, অথবা একটা অডিয়েন্স এঙ্গেজমেন্ট করে কিছু একটা করেন, বড় বিশাল একটা নাম্বার দেখান, কিছু একটা করেন যেটা কারণে আপনি অ্যাটেনশনটা গ্র্যাব করবেন। আর মনে রাখেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট।
আপনি কিভাবে কথা বলছেন। যেমন আমরা এখন সবাই মাস্ক পরে থাকি, ওইদিন খুব ইন্টারেস্টিং একটা কন্টেন্ট দেখলাম, আমার এখানে একটা মাস্ক আছে। এখন তো মানুষের লাইফের প্রসিজার এরকম হয়ে গেছে, তো ওইখানে মানুষ বলছিল যে মানুষ মাস্ক পরে কিভাবে ইমোশন দেখায়। মাস্ক পরে ইমোশন দেখানোর জন্য আপনার বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, হাত। আপনি যখন কথা বলছেন আপনি হাতটা ইউজ করেন, আপনার মুখটা তো দেখা যাচ্ছে না, আপনার চোখকে দিয়ে কথা বলাইতে হবে। দেখেন আমি যখন কথা বলছি আপনার চোখকে দিয়ে কথা বলা, আমার চোখ আইব্রাউজ ইয়ে হয়ে গেছে। আমি যখন হাসছি তখন দেখেন আমার চোখগুলো একটু কুটি কুটি হয়ে যাচ্ছে, যে বলে না হেসে কুটি কুটি হওয়া। তো আপনার সামনের মানুষটা কিন্তু আপনার মুখে দেখছে না আপনি হাসছে কিনা, তার মানে আপনি মাস্ক আছে। তো আপনাকে এখন শিখতে হবে আপনার চোখকে দিয়ে কিভাবে কথা বলাতে হয়। এখন আমার চোখ অবাক হয়ে গেল, এখন দেখেন আমার চোখ হাসছে। খেয়াল করেছেন? এই যে চোখও যে কথা বলে, এই স্কিলটা আপনাদের শিখতে হবে। কারণ কারণ হলো আমরা এখন মাস্কের দুনিয়ায় চলে আসছি। ভাই এটা কি ইম্পর্টেন্ট? অফকোর্স ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে আপনার কাজ হলো আপনার পজিটিভ এনার্জিটা সামনের মানুষকে দিতে হবে। সো কিসের মাধ্যমে দিবেন এটা আপনাকে জানতে হবে। কয়েকটা ছোট হ্যাক বলে দিই কিভাবে এনার্জি ট্রান্সফার করতে হয়। নাম্বার 1 ইজ স্মাইল। আপনার স্মাইলটা অনেক ম্যাটার করে। আপনি যদি গম্ভীর থাকেন সামনের মানুষটাও গম্ভীর হবে, আপনি যদি হাসেন দেখবেন সামনের মানুষটাও হাসছে। সেকেন্ড অফ অল, গিভ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন। মানুষজনকে অনেস্টলি অ্যাপ্রিসিয়েট করেন। আপনি যখন অনেক কথা বলবেন ও খুব একটা ইন্টারেস্টেড হবে না, বাট আপনি সামনের মানুষটাকে একটু অ্যাপ্রিসিয়েট করেন, দেখেন ওই মানুষটা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ হবে। এরপরে আপনি যখন কাউকে কোন একটা ইস্যু নিয়ে কথা বলছেন কখনো কমপ্লেইন করবেন না, তাকে একটু সুযোগ দেন বা ফ্লোর দেন, দেখেন মানুষটা অনেক খুশি হবে। জেনুইনলি সামনের মানুষের প্রতি ইন্টারেস্টেড হন। এই কয়েকটা সিম্পল কাজ করলে দেখবেন যে আপনার জন্য সামনের মানুষের অ্যাটেনশনটা পাওয়া, হুকটা পাওয়া অনেক ইজিয়ার হয়ে যায়। এরপরে আসি একটা ছোট্ট ঘটনা। এটা ছিল আমার বিজনেস কম্পিটিশনের একদম শেষ কম্পিটিশন। আমরা বিজমাস্টার্স নামে একটা কম্পিটিশন হয় বাংলাদেশে ন্যাশনালি। সো ওখানে সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটি গুলো পার্টিসিপেট করে। সো আমরা ওখানকার ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম। এরপরে ইউনিলিভার যেটা করে, পৃথিবীর 30টা দেশে এরকম তারা কম্পিটিশন হোস্ট করে, এবং 30টা দেশে যে ন্যাশনাল চ্যাম্পিয়নরা আছে তারা লন্ডনে যায় ইউনিলিভারের হেডকোয়ার্টারে, সেখানে 30টা টিমের মধ্যে ফাইট হয়। এবং এখানে আমি হলো মাঝখানের এই ছেলেটা। সো এটা হলো আজকে থেকে 5 বছর আগেকার ঘটনা। আমার 2 টিম মেম্বার সাজিদ আর ইসমাম। সাজিদ এখন জেটিআই আছে, ইসমাম এখন গ্রামীণ ফোনে আছে, দুজনে খুব ভালো পারফর্ম করছে। আমি তো পার্সোনাল লাইফে এন্টারপ্রেনার। এটা ছিল আমাদের ওই 30টা টিমের মধ্যে সেমিফাইনাল রাউন্ড থেকে আবার ক্রস করে আমরা 10টা টিম ফাইনালে আসছি। ফাইনালে আমরা স্টেজে ঢুকছি। সো ওই সময় স্টেকস আর ভেরি হাই, এবং বিদেশি টিমরা যখন প্রেজেন্ট করে ওরা ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশে প্রেজেন্ট করে, ওরা এত ফ্লুয়েন্ট দেখে মানে মনে হচ্ছে না ওরা প্রেজেন্ট করছে। ওদের মধ্যে কোনো নার্ভাসনেস নাই, কোনো ভয় নাই, কিছু নাই। ওরা প্রেজেন্টেশনের মধ্যে জোক ক্র্যাক করছে, অডিয়েন্সকে হাসাচ্ছে, প্রেজেন্টেশনের মধ্যেই তালি পাচ্ছে। আমরা দেখে অবাক, যারা বিজনেস কম্পিটিশন প্রেজেন্টেশন আমরা জীবনে তালি পাই নাই, জীবনে কোনো জোক ক্র্যাক করে নাই, কি করা যায়? আমরা বললাম যে দোস্ত দেখ, ফাইনাল প্রেজেন্টেশন লাইফে আমরা প্রেজেন্টেশন দিতে পারি, বাট আজকে আমাদেরকে একটু ইন্টারেস্টিং কিছু করতে হবে। লেটস গো আউট অফ আওয়ার ওয়ে এন্ড ডু সামথিং ইন্টারেস্টিং। কি করা যায়? আমরা প্ল্যান করলাম যে আমরা প্রেজেন্টেশনে ঢুকবো যখন একটা মিউজিক প্লে হয়, আমরা নাচতে নাচতে ঢুকবো। কেন? নাচতে নাচতে ঢুকলে মানুষজন মজা পাবে। সো আমরা ঢুকার সময় একটা পুরো অডিয়েন্স বেজ একটা মিউজিক স্টার্ট হলো, এবং আমরা 3জন ফ্রেন্ড, অ্যাজ ইউ ক্যান সি, আমরা কেউ নাচ পারি না, আমরা 3জনই কোনো মতে হাত টাত নাড়ায় কিছু একটা নাচানাচি শুরু করলাম। এন্ড দ্য মোমেন্ট উই স্টার্টেড ডান্সিং, আশেপাশে দেখেন পিছনে মানুষ অলরেডি যে এ দাঁড়ায় গেছে, ও দাঁড়ায় গেছে, তালি দেওয়া শুরু করেছে। এন্ড পুরো অডিয়েন্স হাসলো, ওরাও ডান্স করলো, ওরাও হাততালি দিল। তো স্টার্টিং এই না একটা খুব পজিটিভ মুভমেন্ট চলে আসলো। এন্ড ওরা আমাদেরকে দেখার জন্য ইন্টারেস্ট যায়, এই ছেলেপেলে গুলো তো নাইস, নাচতে নাচতে ঢুকছে একটা প্রেজেন্টেশনে। দেন আমাদের বেশ কিছু প্ল্যান ছিল, আমরা ইম্প্রোভাইজ করেছি। আমাদের শুরুতে কিছু স্টেপস ছিল, আমরা এটাকে গল্পের থ্রুতে বলেছি। মনে করি আমাদের ওই সময় প্রেজেন্টেশনের টপিক ছিল কন্ডিশনের মার্কেটিং প্ল্যান। আমরা তখন বললাম যে আচ্ছা আপনারা সবাই একটু চোখ বন্ধ করেন। সবাই চোখ বন্ধ করলো। তারপর আমি তাদেরকে বললাম আচ্ছা চিন্তা করেন তো, আপনাকে যদি একটা 82 দিনের ভ্যাকেশন দেওয়া হয় আপনি কি করবেন? তখন তারা বললো যে হ্যাঁ অনেক কিছু করবো। তখন আমরা বললাম যে আপনি হয়তো বা ইউরো ট্যুরে যাবেন, আপনি হয়তো বা ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, অথবা আপনি সেই মজার কাজটা করবেন যেটা করার সময় পাচ্ছেন না, সেই বইটা পড়বেন যে বইটা পড়ার সময় পাচ্ছেন না, আপনার ফ্রেন্ডদের সাথে খেলতে যাবেন যে খেলার সময় পাচ্ছেন না। সবাই বলে ইয়েস ইয়েস। তারপর আমরা বললাম ইয়েস ইউ ক্যান গেট দ্যাট ভ্যাকেশন অফ 82 days। সবাই বললো কিভাবে? দেন আমরা বললাম যে ইউজ আওয়ার কন্ডিশনার। তারপর সবাই হাসলো। তখন বললো কেন ফাইজলামি করো আমাদের সাথে? দেন আমরা একটা ক্যালকুলেশন দেখালাম। ইউ নো হোয়াট, একটা অ্যাভারেজ ওম্যান দিনে অ্যাটলিস্ট 5 মিনিট তার চুলের জট ছাড়ানোর জন্য চিরুনি দিয়ে কিছু একটা করে বা সামথিং তার সময় যায়। একটা মানুষের অ্যাভারেজ লাইফ স্প্যান যদি 65 ইয়ার্স এর হয়, সেক্ষেত্রে দিনে 5 মিনিট করে যদি আপনার সময় ব্যয় হয়, আপনি আপনার লাইফ টাইমে 82 দিন শুধুমাত্র চুলের জট খুলতেই টাইম লেগে যায়।
এন্ড अगेन সবাই তালি দিল। তখন আমরা বললাম যে this would be our tagline, যে untangle your hair, untangle your life, because you are getting 82 days of life that you can enjoy. সেকেন্ড, আমি কিন্তু চাইলে এটা ক্যালকুলেশন দেখাতে পারতাম, 65 বছর 5 মিনিট 82 বছর হয়, 82 দিন হয়, এটাতে এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, কেউ মজা পাইতো না। বাট এই যে শুরুতেই আমরা আস্তে আস্তে ঢুকলাম, সবাইকে চোখ বন্ধ করতে বললাম, চোখ বন্ধ করে একটা আমেজ তৈরি করলাম, আমেজ তৈরি করে তাদেরকে ইমাজিন করতে বললাম, একটা গল্পের ছলে একটু মজা করলাম, তারপরে স্টোরি থেকে আমার পয়েন্টে আসলাম, এটার ফলে ওই হুকটা কাজে লাগলো এন্ড তারা আমার এই কথাটা মনে রাখলো। So always remember, যে কোনো একটা প্রেজেন্টেশন স্টার্টিং হ্যাজ টু বি ফ্যান্টাস্টিক। কিভাবে? স্টোরি, এঙ্গেজমেন্ট, বিগ নাম্বার, ইউ নো হোয়াট, এমন কিছু একটা যেটা মানুষ মনে রাখবে বা মেমোরেবল হবে। নাচার আইডিয়াটা আমি সব থেকে খুব বেশি প্রেফার করি না বাংলাদেশে, মানুষজন নেগেটিভলি নিতে পারে। বিদেশে ইট ওয়াজ ফান বিকজ মানুষজন অনেক কিছু করছিল, উই স যে আচ্ছা এরকম একটা অপরচুনিটি আছে। এরপরে যে কোনো একটা প্রেজেন্টেশনের শুরুটা যেমন ইয়াস ইফতি ভাই, আমরা একটু যদি এখানে অ্যাড করে নেই, তাহলে হচ্ছে আমরা অডিয়েন্সদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু আমাদের 3 জন বেস্ট পার্টিসিপেন্ট নির্ধারণ হবেন, তারা বই পাবেন। সো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আইমান স্টার্টিংটা কিভাবে করতে হবে এমন 3টি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছেন। আপনাদের একটু কমেন্টসে লিখে জানাতে হবে সেই 3টি বিষয় কি ছিল স্টার্টিং এর জন্য। রাইট ইন কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আইমান। ইফতি ভাই, সো নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, যে কোনো একটা প্রেজেন্টেশনের শেষটা। আমার যেমন যে কোনো একটা প্রেজেন্টেশন বলেন বা পাবলিক স্পিকিং বলেন, যখন আমি শেষ করি এই পার্টটা খুব ইন্টারেস্টিং হতে হয়। মনে করেন আমি বড় একটা সেশনে গেছি, প্রথম আলোর কিশোর আলোতে, আমি জানি যে আমার সেশন শেষ হবে, এরপরে ব্যান্ড আসবে অথবা গানের সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন তো সবাই চিল্লা পাল্লা করে ফাটা ফেল। বাট আমার সামনে এখন 5000 মানুষ আছে, আমি কি একটা কথা বলে শেষ করতে পারি সো দ্যাট মানুষ আমার এই স্পিচটা মনে রাখবে। আমি যেটা করি, লাস্টে আবারও এমন একটা গল্প বলি যে গল্পটা মানুষ মনে রাখবে, এমন একটা ইমোশনাল কথা বলি যে ইমোশনটা মানুষকে নাড়া দিবে। বিকজ আমার খুব ফেভারিট একজন স্পিকার আছে, তার নাম হলো মায়া অ্যাঞ্জেলিউ। তিনি একটা কথা বলতেন, তিনি বলতেন যে পিপল উড ফরগেট হোয়াট ইউ টোল্ড দেম, পিপল উড ফরগেট হোয়াট ইউ ডিড ফর দেম, বাট পিপল উড নেভার ফরগেট হাউ ইউ মেড দেম ফিল। তার মানে আপনি যা বলবেন মানুষ ভুলে যাবে, যা করবেন এটাও মানুষ ভুলে যাবে, বাট মানুষের মধ্যে যে অনুভূতি তৈরি করবেন, মানুষের অনুভূতিটা মনে রাখবে। আপনি যদি তাকে হাসান, ওই হাসার অনুভূতিটা মনে রাখবে। আপনি যদি তাকে কাঁদান, ওই কাদার অনুভূতিটা মনে রাখবে। আপনি যদি তাকে অবাক করে দেন, ওই অবাক হওয়ার যে অনুভূতিটা আছে সেটা সে মনে রাখবে। সো রিমেম্বার, আপনার প্রেজেন্টেশন স্টার্ট করার মতো একদম শেষেও মানুষ আপনাকে অ্যাটেনশনটা দেয়। সো এই অ্যাটেনশনের মোমেন্টটাতেও আপনি এমন কিছু বলেন যেটাতে তাদের অনুভূতিতে নাড়া দিবে। এগেন অনেক কিছু করতে পারেন, যেমন প্রেজেন্টেশন শেখানোর ক্ষেত্রে আমি যেমন একটা এঙ্গেজমেন্ট করি আই কন্ট্যাক্ট নিয়ে। আই কন্ট্যাক্টের কথাটা যখন বলি তখন সবাইকে বলি যে যখন আপনার সাথে আমার চোখ ডিরেক্টলি চোখে চোখ পড়বে, তখন আপনার সাথে আমার একটা ইনভিজিবল কানেকশন তৈরি হয়ে যায়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই আবার একটা সেশনে সবার সাথে কিভাবে আপনি চোখে চোখ মিলান? দেন আই টেক দ্য চ্যালেঞ্জ এন্ড আমি 5 মিনিটের মধ্যে অডিয়েন্সের ভিতর ঢুকি এবং একটা একটা রো করে সবার চোখের দিকে একবার একবার করে তাকাই। ইটস ভেরি সিম্পল। একবার যদি আপনি অডিয়েন্সের মধ্যে দিয়ে যান, দেখবেন এটা করতে খুব একটা সময় লাগে না। আপনি জাস্ট একবার এইভাবে করে সবার চোখের দিকে তাকাতে পারেন। এন্ড 5 মিনিট পর আমি আবার টপিকে ব্যাক করে বলি, আচ্ছা লাস্ট 5 মিনিটে আপনাদের সাথে কি আমার একবার চোখে চোখ পড়ছে? দেন সবাই বলে হ্যাঁ হ্যাঁ আপনি একবার আমার দিকে তাকাইছেন। সে আসলে খেলাটা বুঝে না, কারণ সবার দিকে একবার একবার করে এক সেকেন্ড ধরে তাকাই। এন্ড তারা সবাই অবাক। এন্ড এই যে অবাক হইলো, যারে আসলে চোখের দিকে তাকাইছে, আমার চোখের দিকে তাকাইছে, সে না ইমোশনালি ড্রিভেন, সে আমার ভক্ত হয়ে যায়। সে পুরো প্রেজেন্টেশনে কি বলছে না বলছে ভুলে যায়, বাট দ্য ফ্যাক্ট দ্যাট তার সাথে আমার 2 সেকেন্ডের চোখাচোখি হয়েছে, ওই আই কন্ট্যাক্টটা সে মনে রাখে এবং এই অনুভূতি নিয়ে সে বাসায় যায়। আমার প্রেজেন্টেশনের কোনো কথা তার মনে থাকুক আর না থাকুক, আই কন্ট্যাক্ট যে একটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এটা সে আজীবন মনে রাখবে। বিকজ ওই আই কন্ট্যাক্টের মোমেন্টে তার সাথে আমার একটা ইন্টারনাল কানেকশন তৈরি হয়েছিল, এন্ড এই ইমোশনটা সে আজীবন মনে রাখবে। রিমেম্বার দ্যাট। এটা হলো এন্ড অফ আ প্রেজেন্টেশন। এরপরে এন্ডিং অফ প্রেজেন্টেশনে আপনি আরো কিছু কাজ করতে পারেন, যেমন এর যদি ফর্মাল প্রেজেন্টেশন হয় আপনি একটা ফুড ফর থট দিয়ে শেষ করতে পারেন, একটা পাওয়ারফুল কোয়েশ্চেন তাদের জন্য রেখে যেতে পারেন যে আচ্ছা আপনাদের উপরে প্রশ্ন রেখে গেলাম, অথবা আপনি একটা বিগ রিভিল রাখতে পারেন, যে একটা বড় ইনফরমেশন রাখতে পারেন, অথবা কুইক রিক্যাপ, যে আপনার প্রেজেন্টেশন যেটার উপর ছিল ওটা একটা কুইক রিক্যাপ, তার মানে আজকে আমরা শিখলাম এটা 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 এটা।
ডিপেন্ডস অন ইউর প্রেজেন্টেশন। যেমন আমি যখন ইনফরমেটিভ কোনো একটা প্রেজেন্টেশন দিই, আমি একটা কুইক রিক্যাপ দিই লাস্টে, আর যাই করি কেন, বিকজ 10 মিনিটের প্রেজেন্টেশন মানে সব ভুলে যায়, লাস্টে একটা কুইক রিক্যাপ দিই। অথবা যদি কোনো একটা অ্যাওয়ারনেস বেসড প্রেজেন্টেশন হয়, সেখানে আমি একটা কল টু অ্যাকশন দিই, যে আচ্ছা আমাদের তাহলে দিন শেষে এটা করা উচিত, যে ময়লা ফেলবো না, অথবা ইভটিজিং করবো না, অথবা বুলিং করবো না, রাইট? তো কিছু একটা। সো ডিপেন্ডিং অন ইউর প্রেজেন্টেশন আপনার এন্ডিংটা কি হবে এটা ফিগার আউট করে রাখেন। না হলে পৃথিবীর 99% প্রেজেন্টেশন শেষ হয় দুটো শব্দ দিয়ে, থ্যাংক ইউ। এটার থেকে বোরিং আর কিচ্ছু নাই। সো ডোন্ট ডু দ্যাট। এন্ড স্পেশালি ইউনিভার্সিটি প্রেজেন্টেশন যারা দেয় তারা সবাই দেখবেন যে যায় সবাই থ্যাংক ইউ বলে, তারপর সবাই আসে, হ্যাঁ ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এভার রেডি হয়। ইটস নট ফান, কারণ পৃথিবীর 99% প্রেজেন্টেশন যেহেতু থ্যাংক ইউ দিয়ে শুরু হয়, অ্যাটলিস্ট থ্যাংক ইউ বাদে অন্য কিছু দিয়ে শেষ যদি করি, কিছুটা হলেও একটু ইউনিক হয়। সো রিমেম্বার দ্যাট। এরপরে আসি ট্রানজিশন অফ আ প্রেজেন্টেশন। সিন্স আমি এখানে দেখছি যে আমাদের প্রচুর ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের সেশনটা করছে, এন্ড আমি আগে থেকে এটা একটা ছোট ইনফো দেখেছিলাম। সো ট্রানজিশনটা অনেক ইম্পর্টেন্ট। একা যদি প্রেজেন্ট করি, আমাদের এখানে 2 ধরনের ট্রানজিশন হয়, আর যদি টিম হয় তাহলে 3 ধরনের। কি কি ট্রানজিশন? স্পিকার ট্রানজিশন, মানে একজন থেকে আরেকজন যায়, সেটা ট্রানজিশন হয়। এখানে একটা ঝামেলা হয়। কেন ঝামেলা? দেখুন, একজন অনেক হাই পিচ, একজন লো পিচ, একজন জোরে কথা বলে, একজন আস্তে কথা বলে, একজন খুবই ফ্লুয়েন্ট, একজন অতটা ফ্লুয়েন্ট না। সো প্রেজেন্টেশনটা বাড়ি খেয়ে যায়। সেকেন্ডলি এমার্জেন্সি ট্রানজিশন। অনেক সময় দেখা যায় যে কোনো কারণে হঠাৎ করে কারো একজন ঝামেলা হয়েছিল, ওকে বাদ দিয়ে আরেকজনকে যেতে হয়, বা কিউএনএ সেশনে একজন কথা বলছে, ভালো উত্তর দেয় না, আরেকজনকে পিচিং করতে হয়। আরেকটা হলো মিডিয়া ট্রানজিশন, যে আপনি একটা প্রেজেন্টেশন দেখাচ্ছেন, দেখানোর মাঝখানে হয়তো আপনাকে একটা ভিডিও দেখাতে হবে, অথবা একটা লাইভ ডেমো দেখাতে হবে। বাংলাদেশের অনেক বড় বড় অনুষ্ঠানেও দেখবেন ট্রানজিশন গুলো প্রপারলি ম্যানেজ করতে পারে না। স্পিকার ট্রানজিশন হওয়ার সময় এই আটকায় ওই আটকায়, এমার্জেন্সি ট্রানজিশন স্মুথ হয় না, মিডিয়া ট্রানজিশনে সবাই দাঁড়ায় থাকে, হ্যাঁ অন করতেছে করতেছে। এগেন রিমেম্বার, পিপল উড নেভার ফরগেট হাউ ইউ মেড দেম ফিল। ইটস অ্যাবাউট ফিলিং। ওই ফিলিংটা বাধাগ্রস্ত হয়, এবং ফিলিংটা যখন বাধাগ্রস্ত হয়, প্রেজেন্টেশনের একটা যে সুন্দর ফ্লো ছিল ওটা নষ্ট হয়ে যায়। দের ইজ এ কনসেপ্ট in self development or skill development which we call flow state. Flow state হলো আপনার বডি এবং মাইন্ড এমন একটা স্টেটে যাওয়া যেখানে অটোমেটিক্যালি স্মুথলি সবকিছু ফ্লো করে। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সুন্দর ফ্লোতে কাজটা হচ্ছে। আপনি কিছু লিখতে যাচ্ছেন, সুন্দর ফ্লোতে আপনার কথাগুলো বা চিন্তাগুলো আপনার আঙ্গুলের ডগায় চলে আসছে। তো এই ফ্লো স্টেটে যাওয়া অনেক ইম্পর্টেন্ট। সো একটা প্রেজেন্টেশনে ফ্লো স্টেট নষ্ট হয়ে যায়। সো মেক শিওর এই ট্রানজিশন গুলোর জন্য স্মুথ হয়। স্পিকার ট্রানজিশন জন্য একই ধরনের স্পিকার পাশাপাশি থাকে। একজন জোরে কথা বলে সে একটু কমাই দিবে, যে আস্তে কথা বলে সে একটু বাড়ায় দিবে, সো দ্যাট ম্যাচ করতে পারি। এমার্জেন্সি ট্রানজিশন জন্য রেডি থাকবেন। মিডিয়া ট্রানজিশন অলওয়েজ যেন স্মুথ থাকে। যেমন আমি প্রেজেন্ট করছি, আমি কিন্তু মেনটেন করছি না। ইফতি ভাই কিন্তু অটোমেটিক্যালি আমাকে বড় করছে, প্রেজেন্টেশনটাকে ছোট করছে, যখন যেটা দরকার হচ্ছে। আমি যখন অনেক ইমোশনাল কথা বলছি, যে বড় করে আমাকে বড় করে দিয়েছে, স্লাইডটাকে ছোট করে দিয়েছে। আবার আমি যখন একটা নতুন স্লাইডে চলে যাব, আবার ভাই স্লাইডটাকে বড় করে দিবে, আমাকে ছোট করে দিবে। এই যে সুন্দর ফ্লো স্টেটে ট্রানজিশনটা মেইনটেইন করা, এইটাই খুব বেশি দরকার। অলরাইট, এরপরে আসি আমি যে টপিকটা নিয়ে একটু আগে কথা বললাম, আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, বিকজ এই টাইমে আপনার সাথে আপনার অডিয়েন্সের ডিরেক্ট কানেকশনটা হয়। আই কন্ট্যাক্ট মেনটেন করো, আমি একটা হ্যাকস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো ফার্স্ট হ্যাক হলো, এটা হলো গুটিবাজি হ্যাক, মেনটেন দ্যাট। নো দ্য স্টেজ। আমি এখনো যখন কোন একটা অনুষ্ঠান হোস্ট করি বা সেশন নেওয়ার সুযোগ হয়, যদি এখানে আগে যাওয়ার সুযোগ হয়, স্পেশালি যে সেশন আমি হোস্ট করছি, এখানে আমি একটু আগেই যাই, যে আমি কিছুক্ষণ একটু স্টেজে হাঁটাহাঁটি করি। কেন জানেন? তার কারণ হলো, হঠাৎ করে যখন মানুষ স্টেজে ওঠে না, এটা একটা নতুন জায়গা, যে কোনো নতুন কিছুর প্রতি মানুষের একটা আড়ষ্টতা থাকে। হঠাৎ করে গেলে একটু কেমন যেন অকওয়ার্ড লাগে, নার্ভাস লাগে। সো আমি আগে থেকে একটু হাঁটাহাঁটি করি, তখন মনে হয় যে স্টেজ তো আমি চিনি, আমার স্টেজ, আমি এখানে হাঁটছি, ভালো লাগে। এন্ড দেন স্টেজে দাঁড়িয়ে আপনার কিছু পরিচিত মানুষকে 4 কোণায় বসিয়ে দিবেন সামনে। এন্ড আপনার যদি অডিয়েন্সের দিকে তাকাতে ভয়ও লাগে, আপনি সেই 4 জনের দিকে তাকাবেন, ওই কোণা, এই কোণা, ওই কোণা, এই কোণা। আপনি যখন এই 4 জনের দিকে তাকাবেন, অডিয়েন্স ভাববে আপনি সবার দিকে তাকাচ্ছেন। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমাদের তো 4 জন বন্ধু বান্ধব আমাদের সামনে নাও থাকতে পারে, তাহলে কি করবো? সিলেক্ট পয়েন্টস, 4টা পয়েন্ট সেট করবে, যে ওই চেয়ার, ওই টেবিল, এই ল্যাম্প, এই বাতি। আপনি এই 4টা জিনিসের দিকে তাকাবেন, এই এই এই। বাট মানুষ ভাববে যে আপনি পুরো অডিয়েন্সের দিকে তাকাচ্ছেন। সো ইনিশিয়ালি যারা শুরু করছেন প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং, যাদের একটু হলেও ভয় কাজ করে, আড়ষ্টতা কাজ করে, তারা অবশ্যই প্রেজেন্টেশন শুরুর আগে এই জায়গায় প্রেজেন্ট করছে, জায়গাটা একটু হাঁটাহাঁটি করবেন, ভালো লাগবে। প্রেজেন্টেশন যে ড্রাই রানটা দিচ্ছেন, যেখানে অ্যাকচুয়াল প্রেজেন্টেশন হবে, ওইখানে ড্রাই রানটা একটু প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনি জোনে চলে আসছেন, আপনার ওই জায়গাটার প্রতি যে একটা ভয় ছিল, ভয়টা চলে যাবে। রাইট? এন্ড যদি মানুষ থাকে, মানুষ সিলেক্ট করে রাখবেন আই কন্ট্যাক্টের জন্য। মানুষ যদি না থাকে, 4টা পয়েন্ট সিলেক্ট করবেন,
যেন ওই 4টা পয়েন্টের দিকে তাকালে মনে হয় যে আপনি সবার দিকে তাকাচ্ছেন, এন্ড আস্তে আস্তে মানুষের চোখের দিকে তাকানো শুরু করবেন। প্রেজেন্টেশনের ভয় আপনার সেই দিনই যাবে যেই দিন আপনি কথা বলার সময় আরেকটা মানুষের চোখের দিকে নির্ভয়ে তাকাতে পারবেন। নির্ভয়ে তাকানোর দরকার নাই, তাকাতে পারলে হবে, কারণ ভয় মানুষ পায়। আর মানুষ এখনো বলে যে ভাই প্রেজেন্টেশনের ভয় কি সব চলে যায়? কখনো যায় না, সত্যি কথা। একটু একটু ভয় লাগবেই, কারণ নতুন জিনিস তো। আমি কয়েকশো অনুষ্ঠানে কথাবার্তা বলেছি, হোস্টও করেছি, মনে করেন গোটা 50 করে। এখনো যখন হোস্ট করি, প্রথমে যখন আমাকে বলা আমার এই সিকোয়েন্সে এই স্পন্সরদের নাম কিন্তু বলতে হবে পরপর, আমার এখনো ভয় লাগে, আচ্ছা এটা যদি উল্টা পাল্টা করে দেই, করি ওই করি, এটা স্বাভাবিক। বাট ওই জোনে ঢুকে যাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড এই জিনিসগুলো নিয়ে আমার ডিটেইলে অনেকগুলো কথা আছে। আমি যেমন 2টো প্লেলিস্ট তৈরি করেছি, একটা নাম হলো প্রেজেন্টেশন স্কিলস, আইমান সাদিক দিয়ে সার্চ করলে পাবেন, ডিটেইলে এগুলো নিয়ে কথা বলা আছে। আর পাবলিক স্পিকিং এর বিভিন্ন হ্যাকস, হোস্টিং এর বিভিন্ন হ্যাকস নিয়ে আমি লে মেরিল্যান্ড যেহেতু প্রচুর শো হোস্ট করতাম এককালে, সো ওই 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 জায়গার লোকজন আমার পরিচিত, ওদেরকে বলে আমি একবার ওই ইভেন্টেই কোথায় কি করতে হবে এটা দেখিয়েছিলাম। সো পাবলিক স্পিকিং আইমান সাদিক দিয়ে সার্চ করে দেখবেন। সো ওখানে ছোটখাটো ট্রিক বলা আছে, যে ট্রিক গুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, কারণ ভয়টা থাকবেই। মানুষ যদি বলে ভয় কিভাবে বাইর করে দিব, একটু হলেও ভয় থাকে, ভয় কমে, একেবারে চলে যায় না। তো ভয়টাকে কিভাবে ম্যানুভার করতে হবে এটা আপনার শিখে যাবে। এরপরে আসি, ইউ আর প্রেজেন্টিং ইভেন ওয়েন ইউ আর নট স্পিকিং। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ফর গ্রুপ প্রেজেন্টেশন, কারণ দেখা যায় যে যেই লোকটা বা যেই মানুষটা কথা বলছে, ওর বাদে বাকি যে 3জন টিম মেম্বার আছে, ওরা দেখবেন ওই দিকে তাকায়, সেই দিকে তাকায়, টপ করে মশা মারে, মোবাইল গুতায়। সো ইউ আর পার্ট অফ আ টিম, ইউ ফরগেট দ্যাট। সো আপনি যখন টিমের প্রেজেন্টার না, আপনার ফ্রেন্ড প্রেজেন্ট করছে বা আপনি পিছে দাঁড়িয়ে আছেন, তখনও কিন্তু আপনি প্রেজেন্ট করছেন, বিকজ ইউ আর পার্ট অফ দ্য প্রেজেন্টিং টিম। হাউ ডু ইউ ডু দ্যাট? বাই গিভিং অ্যাপ্রুভাল নডস। আপনার যখন ফ্রেন্ড একটা ভালো কথা বলবে, আপনি বলবেন কথা বলবেন না, বাট এই যে অ্যাপ্রুভাল দেয়া, রাইট? অ্যাপ্রুভাল নড। এই জিনিসটা কিন্তু যখন শ্রোতা হবেন আপনি, তখন অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা সবসময় স্পিকিং নিয়ে বেশি কথা বলি, বাট উই অল শুড বি আ ভেরি গুড লিসেনার। কারণ আপনি যদি ভালো লিসেনার হন, আপনি যদি কথা নাও বলতে পারেন, মানুষ আপনাকে পছন্দ করবে। পাবলিক স্টেজে না, ইন জেনারেল আর কি, মানুষের সাথে। যাই হোক, কামিং ব্যাক, স্মাইল। আপনার ফ্রেন্ড একটা ভালো কথা বলছে, ইউ স্মাইল। আপনার ফ্রেন্ডে কিছু একটা দরকার হলে অ্যাসিস্ট করেন। আমি এটা ছবি দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এগেন দ্যাট প্রেজেন্টেশন, যেখানে আমার ফ্রেন্ড প্রেজেন্ট করছে, ওর নাম হলো সাজিদ, এন্ড যদি দেখেন আমি ওর একটা ভালো কথা বলেছে, আমি হাসছি, ইয়েস, গুড পয়েন্ট ব্রো। আর আমার ফ্রেন্ড ইসমাম, ও খুব মনোযোগ দিয়ে স্লাইডটা দেখছে, ওই স্লাইডটা কিন্তু অলরেডি 20 বার দেখে ফেলেছে, বাট এমন ভাব নিয়ে স্লাইডটা দেখছে যে ওয়াও, স্লাইডটা কত সুন্দর, কি আছে, মাই গড, জানতামই না। সো ও যে আছে প্রেজেন্টেশনে, ও যতটা ইনভলভড, ইসমামের ডেডিকেশন দেখেন তার থেকে আরো বেশি ইনভলভ, ও আরো বেশি সিরিয়াস। আমি অ্যাপ্রুভাল না দিচ্ছি, হাসছি। পরের জায়গায় যদি দেখি, এগেন আমার ফ্রেন্ড কথা বলছে, আমি জাজেসদের দিকে তাকায় আছি, হাসছি, আমার ফ্রেন্ড আবারও খুবই সিরিয়াস। সো উই আর পার্ট অফ আ টিম, রিমেম্বার দ্যাট। সো আপনি যখন কথা বলছেন না, ওই সময়ের জন্য আপনার অ্যাটলিস্ট পার্টিসিপেশনটা থাকে। সো মেক শিওর দ্যাট হ্যাপেন্স। ড্রেস কোড, ইটস ভেরি ইউনিক ফর ডিফারেন্ট সিচুয়েশন। আপনি যখন একটা অফিসে প্রেজেন্টেশন দেবেন, সেটা আলাদা, ঘরোয়া পরিবেশে পার্সোনাল বিজনেসের প্রেজেন্টেশন সেটা আলাদা, বা যেহেতু আজকে আমরা পাবলিক স্পিকিং নিয়ে কথা বলছি, ইন দ্যাট কেস কিছু জিনিস মেনটেন করা উচিত। যেমন আমরা ছেলেদের ক্ষেত্রে যে ভুলগুলো সব থেকে বেশি দেখি, যেমন ড্রেস কোড নিয়ে কথা বলতে গেলে আমার 2 ঘন্টা চলে যাবে, আমি আজকে 2 ঘন্টা সময় নাই, বাট ইন শর্ট যে জায়গায় ভুলগুলো হয় আমি বলে রাখি। টাইয়ের লেন্থ, টাই শেষ হবে এক্স্যাক্টলি যেখানে বেল্ট শুরু হবে। এটা যদি বেল্ট হয়, আপনার টাইটা এখানে শেষ হবে। অনেক সময় দেখা যায় টাইটা এত দূর নেমে যায়, অনেক সময় দেখা যায় টাই অনেক উপরে শেষ হয়ে যায়, দুইটাই দেখতে সুন্দর লাগে না। মেক শিওর টাইয়ের লেন্থের জন্য প্রপার হয়। বেল্ট এবং শু এর কালার ম্যাচ করতে হয়, তার মানে আপনার বেল্ট যদি ব্রাউন হয়, আপনার শু ব্রাউন হবে। আপনার বেল্ট যদি ব্ল্যাক হয়, শুও ব্ল্যাক। দুটো ডিফারেন্ট কালার হলে একটা ঝামেলা। আপনি যে স্যুট পরছেন, ওই স্যুটটার জন্য প্রপারলি আপনার মাপা হয়। এটা আমি নিজে অনেকবার থেকে শিখেছি, কারণ আপনারা জানেন আমি একটু হ্যাংলা পাতলা একটা ছেলে, যখনই কারো স্যুট ধার করি আমার ওটা লুজই হয়, জিনিসটা দেখতে ভালো লাগে না। এই জিনিসগুলো মেনটেন করেন। ফর উইমেন অনেক ধরনের ড্রেস কোড আপনারা মেনটেন করতে পারেন, বাট কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস ফ্ল্যাশি কালার জন্য ইউজ না করি, স্পেশালি ফর পাবলিক স্পিকিং। কারণ আপনি যখন বড় স্টেজে দাঁড়াবেন, লাইটিং অনেক ম্যাটার করে। আপনাকে উপর থেকে স্পটলাইট দিবে, নিচ থেকে স্পটলাইট দিবে, ওই বলতে হয় না, বাট ওই কোনো কারণে ইভেন্টের
লাইট ম্যানেজমেন্টে যদি প্রফেশনাল লোক না থাকে, দেখা যায় একেবারে আপনার চোখের সামনে থেকে 4টা ফ্লাড লাইট আপনার উপর দিয়ে দিবে। এই সময় যদি আপনার ফ্ল্যাশি কালারের কোনো ক্লোথ থাকে, তাহলে দেখা যাবে যে আপনার বডিটা পুরো রিফ্লেক্টিভ হয়ে যায়, পুরো একটা ভজঘট সিচুয়েশন তৈরি করেছে। সো অ্যাটায়ারটাতে চেষ্টা করেন যে ফ্ল্যাশি ক্লোথ জন্য অ্যাভয়েড করা যায়, মেকআপস এন্ড জুয়েলারি যতটুকু সম্ভব মিনিমালাইজ করা যায় তত ভালো। সো ইটস টু বি অন দ্য সেফার সাইড অফ ইট। এন্ড যেটা বললাম, এটা নিয়ে ডিটেইলে কথা বলতে গেলে আরো প্রচুর সময় লাগবে। সো নর্মাল এক্সাম্পল, আমি কিছু ছবি খুঁজছিলাম, খুঁজতে যেয়ে দেখলাম যে আমার রিসেন্ট ছবি নাই, কারণ আমি এখন পাঞ্জাবি পরার কারণে আমার স্যুট বুটের ছবি অনেক কম। তো ওই প্রেজেন্টেশন থেকে আমি স্ক্রিনশট নিয়েছি। সো দিস ইজ মোরলেস এ প্রফেশনাল প্রেজেন্টেশন এরিয়া। একটা লাইট কালারের শার্ট, চিকন টাই, যদি আপনি একটু চিকন চাকন হন, একটা ব্লেজার। প্রেজেন্টেশনের সময় আপনি বাটনটা আনবাটন করে নেন, ইটস বেটার, বিকজ প্রেজেন্টেশনের সময় আপনার হাতটা অনেক দেখাতে হয়। বাটন আপ থাকলে আপনি হাত দেখাতে পারবেন, আপনি এরকম হয়ে যাবেন, ডোনাল্ড ট্রাম্পের মতো ভাবে কথা বলতে হবে। সো লেটস নট ডু দ্যাট, ওপেন ইট আপ, হ্যাভ দ্য ওয়ার্ল্ড ওপেন ফর ইউ। তখন দেখা যাবে যে আপনার অডিয়েন্সও আপনার জেস্চারটা ফিল করতে পারবে। যেটা করা যাবে না, সেটা একটা এক্সাম্পল হলো এটা। দিস এ ভেরি ইনফর্মাল প্রেজেন্টেশন, বাট আমি এটা প্রেফার করি না। বাট হ্যাঁ, আমার যদি আপনার পরিচিত একটা জায়গায় আপনি যান, সেক্ষেত্রে হয়তো বা আপনি শার্ট একটা পরে হালকা ফোল্ড করে ফর্মাল, বা এটাকে সেমি ফর্মাল ক্যাজুয়াল আমি বলবো। আর যেটা একেবারে করা যাবে না, আমি একদম নিষেধ করি, সেটা হলো এটা। বাট এটা তো আমারই ছবি দিতে হচ্ছে, অন্য কারো ছবি না দিয়ে। বাট একেবারে টি শার্ট পরে গেঞ্জি পরে সেশনে না যাওয়াই বেটার। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কেন ফর্মাল সেশনে এটা কাজ করে গিয়েছিলেন? ওইটা একটা লং স্টোরি শর্ট, আমার আরেকটা সেশন ছিল, সো ওইটার মানে আরেকটা শুট ছিল, সো ওইটার শুটের ড্রেস কোড ছিল এটা, সামনেটা পরে চলে আসতে হয়েছে। সো আমি আবারও সবার সামনে মাফ চাচ্ছি, ওই দিনও মাফ চেয়ে নিয়েছিলাম সেশনে, সো মাফ করে দিন আমাকে। এনিওয়ে, সো ড্রেস কোডের ব্যাপারে আই গেস আমরা আইডিয়া পেয়েছি। লেটস গো ফর দ্য পাওয়ার পয়েন্ট হ্যাকস। আপনি যদি পাওয়ার পয়েন্ট ইউজ করেন, যেমন আমি পাওয়ার পয়েন্ট একটা ইউজ করছি, আপনাকে কয়েকটা হ্যাকস যদি আমি শিখিয়ে দিই তাহলে খুব মজা পাবেন। যেমন আপনি যদি বি বাটনে প্রেস করেন, আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। যেমন আমি বি বাটনে প্রেস করলাম, স্ক্রিন ব্ল্যাক। আবার বি বাটনে প্রেস করেন, স্ক্রিন এখানে। অনেক সময় পাওয়ার পয়েন্টে কোনো কাজ হয় বা স্ক্রিনে কিছু একটা হয়, আপনি সবাই বি প্রেস করে রাখেন, ডান। অথবা আপনি কোনো ইম্পর্টেন্ট একটা স্টোরি বলছেন, ডাব্লিউ প্রেস করেন, স্লাইড হোয়াইট হয়ে যাবে। আবার ডাব্লিউ প্রেস করেন, হোয়াইট হয়ে যাবে। আপনার প্রেজেন্টেশনে অনেক সময় মনে করেন যে 5 নাম্বার স্লাইড থেকে 10 নাম্বার স্লাইডে যেতে হবে, রাইট? সো এইটা করার খুব একটা ইন্টারেস্টিং ওয়ে আছে। যেমন আমি যদি এখানে দেখাই, আমি এখন একটা স্লাইডে আছি, স্লাইড নাম্বার 15। সো আপনার একটা সহজ উপায়, আপনি 1 নাম্বার স্লাইডে যাবেন, আপনি কি করবেন? অনেকেই ভাবে যায় একটা একটা করে স্লাইডে যায়, আগেরটা আগেরটা আগেরটা, এভাবে না। আপনি 1 প্রেস করে এন্টার দিবেন, ফার্স্ট স্লাইডে চলে যাবে। আবার 15 নম্বর স্লাইডে ব্যাক করতে হবে, 15 প্রেস করে এন্টার দিবেন, 15 নম্বর স্লাইডে চলে আসবে। সো ইজিলি স্লাইডের নাম্বার প্রেস করে এন্টার দিলে কিন্তু স্লাইডে শিফট করা যায়। অনেক সময় আমরা যায় না, আমরা ওটা আবার যাই, একজন ব্যাক করি, ব্যাক করে স্লাইড ঘাটাই, ঘাটাই আবার ব্যাক করি, মানে এগেন ফ্লো স্টেটটা নষ্ট হয়ে যায়, রাইট? এন্ড উই ডু দ্যাট ইন ফর্মাল ইভেন্টস। উপস্থাপনা যারা করে তারাও করে, তখন আমার এত কষ্ট লাগে। আমি যখন অডিয়েন্সে থাকি যে ভাই প্লিজ এই ট্রিকটা যদি আপনি জানতেন, প্রেজেন্টেশনটা কত সুন্দর হইতো। সো ডু দ্যাট। এন্ড পাওয়ার পয়েন্টে বেশ কিছু শর্টকাট আছে, কন্ট্রোল এস। আমি আমার এখনকার যে ইভেন্ট গুলো হয়, আমার প্রেজেন্টেশন গুলো যখন আমি বানাই, আমি গাড়িতেই বানাই। কিভাবে গাড়িতে বানাই? বিকজ আমার সবগুলো শর্টকাট মুখস্থ। আমি এককালে পাওয়ার পয়েন্টে ডিজাইন করতাম, সো পাওয়ার পয়েন্ট ইজ মাই নেটিভ সফটওয়্যার। সো আমার এটা হাত অনেক ফাস্ট। আমি গাড়িতে যেতে সুন্দর করে জাস্ট উইদাউট আ মাউস পুরো ডিজাইনিং হয়ে যায়। সো ওই জিনিসটা হলে যেটা করতে পারেন, আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা স্লাইড বানাতে পারবেন, এন্ড দিস ইজ ফান। আরেকটা জিনিস বলে রাখি, যে কোনো একটা ইভেন্টে দেখা যায় যে মানুষ একই যে স্পিচটা নিয়ে গেছে ওই স্পিচটাই দেয়, এবং এটা একটা ভুল ধারণা। তার কারণ হলো আপনার অডিয়েন্স যেটা চায় আপনাকে সেইভাবে বলতে হবে, তাদের ওয়েভলেন্থ আর আপনার ওয়েভলেন্থ ম্যাচ করতে হবে। এর একটা পারফেক্ট এক্সাম্পল হলো, আমি গত বছর একটা কমেন্সমেন্ট স্পিচের সমাবর্তন বক্তা ছিলাম। সো সমাবর্তন বক্তা মানে আপনার বক্তব্য তো অফকোর্স ওয়েল রিটেন হতে হবে, ওয়েল রিহার্সড হতে হবে। সো আমিও খুব সুন্দর করে আমার স্পিচটা পুরো রেডি করেছি, একেবারে ইংলিশে পুরোটা লিখেছি, পুরো স্পিচটা একটা রিহার্সাল দিয়েছি, বিকজ আমি আমার লাইফে ফার্স্ট টাইম সমাবর্তন বক্তা। মানে এটা তো মানে আমি স্বপ্নে চিন্তা করতাম যে আল্লাহ কোনো একটা সময় যদি আমি হই তাহলে খুব ভালো হয়। দেন সামথিং হ্যাপেন্ড। আমি যে যখন দেখলাম ইভেন্টটা শুরু হলো, সবকিছু একেবারে বাংলায়, এবং সবাই বাংলায় বক্তব্য দিচ্ছে, সবকিছু বাংলায়। এন্ড দেন আমি বুঝলাম যদি আমি এখন ইংলিশে বক্তব্যটা দেই, জিনিসটা ওই অনুষ্ঠানের সাথে যাবে না। কি করতে হবে? অন স্পট চেঞ্জ করতে হবে। তো আমার পুরো বক্তব্য ইংলিশটা চেঞ্জ করে বাংলায় পুরো জিনিসটা দিলাম। কেন? আমি চাইলে কিন্তু ইংলিশে দিতে পারতাম, ইংলিশটা ভালো হতো, কারণ ইংলিশটা আমার প্র্যাকটিসে আছে। বাট এটা বাংলায় দেওয়ার রিজনটা হলো,
আমার ওই অনুষ্ঠানের অডিয়েন্স, ওই অনুষ্ঠানের থিমটার সাথে ইংলিশটা যায় না। সো অনেক সময় দেখবেন ভালো ভালো বক্তারাও খারাপ প্রেজেন্টেশন দেয়। এটার কারণ হলো তারা যে প্রেজেন্টেশনটা সব জায়গায় দেয়, ওই প্রেজেন্টেশনটা সব জায়গায় দেয়, কখনো চেঞ্জ করে না। আপনার অডিয়েন্সের উপর বেস করে আপনার প্রেজেন্টেশন চেঞ্জ করা উচিত, আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা উচিত, আপনার টোনালিটি চেঞ্জ করা উচিত, আপনার স্পিড চেঞ্জ করা উচিত, আপনার ভোকাবুলারি চেঞ্জ করা উচিত। আমি যখন স্টুডেন্টদের সাথে থাকি, আমি তখন ওদেরকে বলি, আরে তোমাদের লাইফে তো অনেক প্যারা, আজকে আমি তোমাদের সব প্যারা গায়েব করে দিব। আবার আমি যখন ফর্মাল ইভেন্টে থাকি, আমি কখনো এই প্যারা ওয়ার্ডটা কিন্তু বলতে পারি না, রাইট? সো এই যে শব্দ চয়নেও একটা অনুষ্ঠানের অডিয়েন্সের অনেক ইম্প্যাক্ট আছে। সো আপনি কোনটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনার অডিয়েন্স কোনটা শুনলে আপনার সাথে বেশি কানেক্ট করতে পারে। সো রিমেম্বার দ্যাট। অ্যান্ড অলওয়েজ প্রেজেন্টেশনে প্লিজ নিজস্ব একটা স্লাইড চেঞ্জার ক্যারি করবেন, হ্যান্ড আউট যদি থাকে হ্যান্ড আউট রাখবেন, পেন ড্রাইভের একটা ব্যাকআপ প্রেজেন্টেশন রাখবেন, চার্জার এন্ড অ্যাডাপ্টার রাখবেন। পৃথিবীর 50% প্রেজেন্টেশনের শুরুতে দৌড়াদৌড়ি লেগে যায়, এইচডিএমআই পোর্ট নাই, ভিজিএ পোর্ট আছে, ভিজিএ অ্যাডাপ্টার খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং জীবনে এই প্রবলেমের শিকার আমি বহুবার হওয়ার পরে আমার অলওয়েজ ব্যাগে একটা VGA to HDMI অ্যাডাপ্টার থাকে। So at any given moment you want to have a presentation, আমার ল্যাপটপ, আমারই অ্যাডাপ্টার, আমারই স্লাইড চেঞ্জার রেডি, সো দ্যাট আমার প্রেজেন্টেশনের ধ্বংস না হয়। দিন শেষে প্রেজেন্টার কিন্তু আপনি আপনি যে অনুভূতিটা তৈরি করতে পারেন সেটা বাধাগ্রস্ত হয় ফর টেকনিক্যাল গ্লিচেস। সো টেকনিক্যাল গ্লিচেসটাও যদি না হয়, ওটার জন্য এই জিনিসপত্রগুলো আপনার কাছে যদি রাখেন, কোথাও কোনো সমস্যা হবে না। And things not to do in a presentation, lastly আমি যেটা বলবো, আমরা এখন অনেক সময় ডিরেক্টলি স্লাইড রিড করি। যে জিনিসটা রিড করার দরকার তা তার প্রেজেন্ট করারই দরকার নেই, মানুষজন তো পড়তে পারি, আপনার কি পড়ে দেওয়ার দরকার আছে বলেন? ডিসটেস্টফুল হিউমার, বাট ওই যেটা বললাম আপনার অডিয়েন্সের উপর বেস করে যে শব্দ চয়ন যেমন জিনিসপত্র চেঞ্জ করা দরকার, হিউমারের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওই জিনিসটা অনেক ম্যাটার করে। এবং ফিলার্স, দেখবেন যে আমরা সবাই সো, হাউএভার, সবার কিছু নিজস্ব ফিলার ওয়ার্ড থাকে। ফিলার ওয়ার্ডটা আবিষ্কার করেন যে আপনার ফিলার ওয়ার্ড কোনটা এবং সেটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। সো এই জিনিসগুলো যদি আপনি কভার করতে পারেন, আমার কাছে মনে হয় যে আমাদের বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। অ্যান্ড বিয়ন্ড দ্যাট, আপনার যদি আরো জানার ইচ্ছা থাকে, আমি যে দুটো কোর্সের কথা বললাম, একটা হলো প্রেজেন্টেশন স্কিল, একটা হলো পাবলিক স্পিকিং, ওটা জাস্ট সার্চ করলে ফ্রি কোর্সেস, আপনি দেখলে এই আজকের পয়েন্টার গুলোর আরো ডিটেইলে ওখানে কথা বলা আছে, সো সেটার ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবেন। ওভার টু ইউ ইফতি ভাই। থ্যাংক ইউ সো মাচ। এমন আমরা কিন্তু চমৎকার ভাবে দেখছিলাম আপনার টোটাল প্রেজেন্টেশন, এবং আমি খুবই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কারণ হচ্ছে আমার কাছে অনেকগুলো হ্যাকস নতুন জানা হয়েছে। একটা ছোট্ট স্টোরি শেয়ার করি আপনার সাথে বা আমাদের সকল দর্শকদের সাথেই। সিন্স 2018 জানুয়ারিতে আমি গিয়েছিলাম লোহাগড়াতে, নড়াইল লোহাগড়া। প্রায় 10,000 অডিয়েন্সের সামনে একটা প্রোগ্রাম, 2 দিনের কভার করতে হবে এরকম একটা প্রোগ্রাম নিয়ে। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম, এটা ছিল আমার লাইফের এত বড় প্রোগ্রাম বেসিক্যালি। সো প্রোগ্রামের আগের দিন রাতেই আমি চলে গিয়েছি স্টেজে তখন মাইক রেডি করছে, চেয়ার বসাচ্ছে, ডেকোরেটর কাজ করছে, বিভিন্ন রকম একটা মেসাকার অবস্থা। কিন্তু আমি প্রথমে গিয়েই স্টেজে উঠলাম। নর্মাল স্টেজ থেকে ওই স্টেজটা অনেক অনেক উচ্চতার দিক থেকে। সো ওই স্টেজে উঠে আমি মাইক নিয়ে একবার এই পাশে আরেকবার ওই পাশে হাঁটাহাঁটি করেছি কমপক্ষে 15 মিনিট। এবং ওই যে সবাই বলে না, হ্যালো মাইক্রোফোন টেস্টিং 10 9 এরকম করে। সো আমিও কিন্তু এরকমটা করেছি ডিউ টু ওইটুকু করাতে। এবং আপনি যেটা বলছিলেন আইমান, যে ওই যে আই কন্ট্যাক্টটাকে পয়েন্ট করলে তখন বিষয়গুলো অনেক ইজি হয়। সো ওই এক্সারসাইজটা তখন করেছিলাম, যার কারণে পরবর্তী 2 দিন আমার কাছে কোনো রকমেই বিষয়গুলো নিয়ে আর ঝামেলাই মনে হয় নাই বা ভয়ও কাজ করে না ওই রকমটা। সো এই গল্পটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদেরকে দেখছেন, এমন যেটা বলছিল যে অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছে, কিভাবে ক্লোজিং করবেন, কিভাবে ট্রানজিশনটা করবেন, কোন কোন বিষয়গুলো সাথে রাখবেন, পাওয়ার পয়েন্টের আরো কিছু হ্যাকস। সো রিয়েলি এই সেশনটা খুবই খুবই ইনফরমেটিভ ছিল, এট দ্য সেম টাইম আমার জন্য অনেক লার্নিং ছিল। এমন থ্যাংক ইউ সো মাচ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি সবই করেন, ইটস নট লার্নিং, ইফতি ভাই ইজ জাস্ট বিং হাম্বল। বাট যেগুলা পয়েন্ট বলেছে ওগুলো কয়েকটা উনি করেছে, তার মানে ইট প্রুভস দ্য পয়েন্ট দ্যাট দ্য সিস্টেম ওয়ার্কস।
স্টেজে আগে স্টেজে হাঁটলে ওই স্টেজের যে একটা ইনহোম ফিলিংটা চলে আসে, ওই জিনিসটা অনেক ম্যাটার করে। সো প্লিজ আজকের একটা বিষয় বলি না, আজকের বিষয়টা হচ্ছে আমি প্রচুর প্রোগ্রাম হোস্ট করি, এই করোনাকালীন সময়েও ইন্টারন্যাশনালি অনেক প্রোগ্রাম হোস্ট করেছি, আমি বিভিন্ন দেশেও ট্রেনিং করাই, কিন্তু আজকেও যে আমি হোস্ট করার আগে স্টার্টিংটা আমি কিভাবে বলবো, আমি আমার রুমে 2 বার হেঁটেছি আর প্র্যাকটিস করেছি। সো এটাই লাইফ। পাবলিক স্পিকিং নিয়ে আপনি ভালো করতে হলে আসলে করতে হবে, বিকল্প কিছুই নেই। অ্যাবসলিউটলি মডার্ন এই এরার, প্রেজেন্টেশন এরার যাকে অনেকটা পথিকৃত হিসেবে দেখা হয়, স্টিভ জবস উনি বলতো যে মানে প্র্যাকটিস আ লট, নট ওয়ান টুয়াইস অর থ্রাইস, বহুবার। অথচ আমরা যারা একটু হালকা হয়তো প্রেজেন্টেশন পারি, আমরা কিসের দরকার প্র্যাকটিস, আরে উঠবো, মারবো, যাবো, খাবো, শেষ। অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ এমন। সো ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদের কাছে আমরা চলে যেতে চাই কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে। সো আপনারা আপনাদের যেই কোনো প্রশ্ন পাবলিক স্পিকিং নিয়ে জানতে চাচ্ছেন আমাদের এই সেলিব্রিটি ট্রেনারের কাছ থেকে, একজন বিখ্যাত মানুষ, বাংলাদেশের আইডল নানাদাদ্দেন আয়মান সাদিক, ওনার কাছ থেকে, সো তেমন প্রশ্ন আপনি করতে পারেন। তার আগে আমি একটা প্রশ্ন দিয়ে আয়মানকে শুরু করতে চাই। আয়মান, আপনার লাইফের প্রথম পাবলিক স্পিকিং এর এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, আমাদের সকল দর্শক হয়তো সেই জিনিসটা জানতে পারবে। হরেবল। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, যেটা বলছিলাম আমার বাবা আর্মিতে ছিলেন, আজীবন ক্যান পাবলিক স্কুলে পড়েছি। এন্ড আমার মতো আর কোনো বাংলা মিডিয়াম স্টুডেন্ট আমি জানি না এখানে আছে কিনা, আই গেস থাকার কথা অনেকেই। স্ট্যাটিস্টিক্স বলে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এখনো বেশি, কমেন্টে জানায় আমাকে সাহস দিয়ে একটু। আমি জীবনে কখনো প্রেজেন্টেশন দিইনি, কারণ দেয়া লাগে নাই, আমাদের কারিকুলামের মধ্যে বা আমাদের পরীক্ষা সিস্টেমের মধ্যে কখনো প্রেজেন্টেশন ছিল না, আমিও দিই নাই। বিতর্ক টিতর্ক হইতো পারে, আমি করতাম না, আমি খেলাধুলায় বেশি আগ্রহী ছিলাম। সো তারপরে আইবিতে গেলাম, যার পরে দেখি তো ডানে প্রেজেন্টেশন দেয়, বামে প্রেজেন্টেশন দেয়, প্রতি ক্লাসে প্রেজেন্টেশন দেয়, কি এক মুসিবত। কোনো মতে ফাঁক ফোকর খুঁজে আমি জাস্ট অ্যাভয়েড করতাম। টিম ওয়াইজ করে দিত, তো তুই দে, ও দে, আমার ফ্রেন্ড যারা ওরা দিয়ে রাখতো। যেটা হয় ফাইনাল টার্ম পেপার বা টার্ম প্রেজেন্টেশন যেটা হয়, ওটা তো সবাইকে দিতে হবে, এখানে মার্ক থাকে, এখন দিতেই হবে, কি করা। সো ভালো কথা, ওই প্রেজেন্টেশনে আগে আবার সবার খুব সুন্দর, মেয়েরা সুন্দর করে শাড়ি টাড়ি কে কোনটা পরবে এটা নিয়ে একটা বিশাল ভজকট। আমরা ছেলেরা তো স্যুটটাই কিনতে হবে, আমার তখন স্যুট ছিল না, তো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা স্যুট নিলাম, আমার বাবার কাছ থেকে একটা টাই নিলাম। এখন স্যুট এত ঢিলা ছিল আর টাই এত ঢোলা ছিল যে এখন শার্টটা না পরলেও হইতো। স্যুট আর টাই দিয়ে সব ঢেকে গেছে প্রেজেন্টেশনের টাইম, কারণ আমি এতদিন কোনো মতো ফাঁক ফোকর খুঁজে জাস্ট অ্যাভয়েড করে আসছি, এটা দিতেই হবে। বাট দেখি যে সবাই ভালো প্রেজেন্টেশন দিচ্ছে, আমার নার্ভাসনেস বাড়তেছে। আমি একটু পরে পানি খেলাম, পানি খেয়ে দেখি ঠোঁট শুকায় গেছে, একটা অবস্থা খারাপ। পানি খাওয়ার পরে দেখি ডাবল প্রেশার, এখন ওয়াশরুমেও যেতে হবে, স্যারও যেতে দিবে না, কি একটা মুসিবত। আমি ভাবছি স্যুটটাও গরম লাগতেছে, বিকজ বুঝছেন তো নার্ভাসনেস, আমি ঘামতেছি লিটারেলি। আমি স্যুট খুলে রাখলাম, খুলে রাখার পর দেখি আমার টাইটাও, ইউজুয়ালি তো টাই পরি না, আবার টাইটা পরছি কেমন কেমন লাগছে। আমার ফ্রেন্ডকে বলতো টাইটাও খুলি, আমার ফ্রেন্ড বিরক্ত হয়ে আমার দিকে তাকে বলতো আর কিছু খুলিস না। একটা কাগজে শেষমেশ পয়েন্ট গুলো কয়েকটা জাস্ট নিয়ে একটা কাগজ ছিঁড়ে হাতের মধ্যে নিয়ে রাখছিলাম, যে ইনকেস যদি ভুলে যাই অ্যাটলিস্ট যেন কাগজটা দেখে বলতে পারি। আমার টার্ন আসার আগে দেখি কাগজটা ভিজে তেনা হয়ে গেছে, বিকজ হাত ভিজে ঘেমে অবস্থা খারাপ, বিকজ আমি নার্ভাস, আমার হাত ঘামে, কি একটা অবস্থা। পরে আল্লাহ বিল্লাহ করতে করতে গেলাম, যে কোনো মতে একটা স্লাইড ছিল মাত্র, আমার জাস্ট একটা স্লাইড প্রেজেন্ট করার কথা, কোনো মতে দেখে শুরু করলাম, একটু বললাম, আবার একটু দেখলাম, মাঝখানে একটু ভালো দেখলাম, শেষ, ডান। এখনই দেখেন আমার নিঃশ্বাস বের হয়েছে, রিলিফ যে শেষ হয়েছে। ওই প্রেজেন্টেশন দেওয়ার পর আমার রিয়েলাইজেশন আসছে যে আইদার আমি আজীবন প্রেজেন্টেশনে ফাঁক ফুকর খুঁজে ভাগবো, অথবা এটা আমাকে শিখতে হবে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা এত খারাপ ছিল যে আমি এক্সপিরিয়েন্সটা নিতে চাচ্ছিলাম না। তো তারপরে আমি যেটা শুরু করলাম বিজনেস কম্পিটিশন। বিজনেস কম্পিটিশনের ফার্স্ট সেকেন্ড রাউন্ডে না এত মানুষ থাকে না, 3জন জাজ জাস্ট থাকে। তো 3জন জাজের সামনে কোনো কারণে যদি ভুল করি, ক্লিয়ার আছে, কিন্তু দেখতেছে না, মেইন লজ্জাটাই কিন্তু মেইন প্রবলেম। সত্যি কথা যদি বলি, যে সবার সামনে আমি করবো, মানুষজন কিন্তু লজ্জার কর একটা ব্যাপার, ঠিক না? তো জাজ 3জন, ভুল করলেও কি হয়েছে। তো বিজনেস কম্পিটিশন গুলো করা যখন শুরু করলাম তখন প্রচুর প্রেজেন্টেশন দিতে হতো। সো ফার্স্ট রাউন্ডে 3জন জাজ, সেকেন্ড রাউন্ডে 3জন জাজ, ফিনালে তো অনেক মানুষ দেখে। বাট ফার্স্ট সেকেন্ড রাউন্ডে প্র্যাকটিসের কারণে ফিনালেটা ভালো হলো। সো একবার যখন ভালো হলো সাহস পেলাম, আবারও ফার্স্ট সেকেন্ড রাউন্ড ফিনালে আরো ভালো হলো, আরো সাহস পেলাম। এই যে সাহস আস্তে আস্তে স্নোবল এফেক্ট, আস্তে আস্তে গড়াইতে গড়াইতে স্নোবলটা যখন বড় হয়, সাহসটা। সো দ্যাট ইজ দ্য, বাট মাই ইনিশিয়াল এক্সপেরিয়েন্স ওয়াজ
হরিবল। থ্যাংক ইউ আইমান। আইমান, অনেকেই প্রশ্ন করেছেন, আমরা এখান থেকে একটা দুটো প্রশ্ন নিচ্ছি। সো একজন একটা প্রশ্ন করেছেন, আপনি দেখতে পাচ্ছেন, এসকে শশী। ইয়েস, হাউ ডু আই কিপ অ্যাটেনশন ডিউরিং এ ক্লাসরুম প্রেজেন্টেশন? অডিয়েন্সকে এঙ্গেজ করো। যেমন আমি আমার সব প্রেজেন্টেশনে যেটা করতাম, একদম শেষে, মানে শেষে বলতাম না, মানে পুরো প্রেজেন্টেশনে অডিয়েন্সকে এঙ্গেজ করার চেষ্টা করলাম। যেমন পাই চার্ট দিতামই না, অডিয়েন্সকে দিয়ে আমি পোল করাইতাম, অডিয়েন্সকে দিয়ে অ্যাক্টিভিটি করাইতাম। এটার ফলে যেটা হইতো, আমার ফ্রেন্ডরা মোবাইল তো ঘাটতে চায়, যেহেতু ওদেরকে নিয়ে এঙ্গেজ রাখছি, ওরা চাইলেও ওইটা ঘাটতে পারতো না, এঙ্গেজ থাকতো। এন্ড সেকেন্ড অফ অল, প্রতিটা স্লাইডে আমি চেষ্টা করতাম অ্যাটলিস্ট একটা হিউমারাস পয়েন্ট দেয়া, কারণ একটু যদি সিচুয়েশন লাইটেন আপ করা যায় না, তখন সবারটাই সুবিধা হয়। ইভেন ইফ ইউ লুক এট দ্য বিগেস্ট টেডএক্স টক্স, যারা, আমি টেড টকের বিশাল ফ্যান, টেড এন্ড টেডএক্স টক্স, যতগুলো টেডএক্স টক সব থেকে হাই ভিউয়ারশিপ পাইছে, তাদের মধ্যে একটা জিনিস কমন হইলো, আইদার দ্যাট ওয়াজ অ্যান ইনসেনলি গুড স্টোরি অর খুবই হিউমারাস স্টোরি, মানে ইম্প্যাক্টফুল স্টোরি অথবা হিউমারাস, দুটো একটা থাকেই। সো ইফ ইউ ক্যান টেল গুড স্টোরি অর আ হিউমারাস স্টোরি, ইউ উইন দ্য রাউন্ড। সো ইয়া, ডু দ্যাট। থ্যাংক ইউ। ফাতিমা খাতুন ইথার, উনি টরন্টো থেকে দেখছেন। রাইট। সো আমি বলবো যে মেইনলি ফিয়ারটা আসে কেন, যে অনেক মানুষ জাজ করতেছে আমাকে, রাইট? এখানে 100টা মানুষ, 200টা চোখ আপনাকে জাজ করতেছে, সো এই জাজমেন্ট আমরা ভয় পাই। সো স্টেজের গ্র্যাভিটিটা কমায় দেন। যেমন আমার ফ্রেন্ডরাও, আমাদের ব্যাচে 120 জন স্টুডেন্ট ছিল, আমাদের দুটো সেকশন, একটা সেকশনে 60 জন। আমি যখন প্রেজেন্ট করি, আমার সামনে 59 জন বসে আছে, আমার কাছে অনেক নার্ভাস লাগতো। 59 জন ইজ এ বিগ ক্রাউড ফর মি, বাট বিজনেস কম্পিটিশনে 3 জন কিন্তু ইটস নট আ বিগ ক্রাউড ফর মি। আই এম কমফোর্টেবল, কারণ আমি কথা বলতে পারি, আমি তো টিমে ক্যাপ্টেন থাকি, আমি তো 11 জনকে ফাটায় মোটিভেট করি যে এটা করবি ওটা করবি। তারপর আমার তো 11 জনের সামনে কথা বলতে ভয় লাগে না, বাট আমার 60 জনের সামনে কথা বলতে ভয় লাগে। সো আপনার ওই মার্জিনটা খুঁজে পায় যে কোন নাম্বারের পর আপনার ভয় লাগা শুরু করে। তো তার আগে যে যতটুকু ক্রাউড আছে, ওই ক্রাউডের সামনে কথা বলা শুরু করে। এন্ড যেমন আমি বলি, আমার উপস্থাপনা শুরু হয়েছে কিভাবে জানেন? আমি হলুদের উপস্থাপনা করছি। হ্যাঁ, গায়ে কিন্তু উপস্থাপক লাগে না, বাট আপনি খেয়াল করে দেখেন, মাইকে কিন্তু একজন থাকে, রাইট? সো আমি যেটা করতাম, মাইকে যে থাকে, সে কিন্তু সবসময় স্টেজে আসে, অনেক সময় কিন্তু ব্যাক স্টেজ থেকে কথা বলে, রাইট? আমার প্রথম স্টেজ উপস্থাপনার আগে আমি ব্যাক স্টেজ উপস্থাপনা করতাম, কারণ ব্যাক স্টেজে আমাকে কেউ চিনে না, আমার গলাও সে বুঝবে না, আমি যদি ভুলও করি সে বুঝবে না যে আইমান ভুল করতেছে। সো বাকিদেরকে ইজি একটা ওয়ে বলে দেই, হলুদে যান না, এখন তো শীতকাল শুরু হচ্ছে, এখন তো প্রচুর হলুদ আসবে, হলুদের ব্যাক স্টেজ উপস্থাপক হয়ে যান, নার্ভাস লাগবে না, ভয়ও কম লাগবে, প্র্যাকটিসও হয়ে যাবে। গুড অ্যাডভাইস। রাইট। আপনার সাথে যদি একটা জিনিস শেয়ার করি, গায়ে হলুদের প্রোগ্রামে ইদানিংকালে হোস্ট ভাড়া করা হয়। আমার একটা এক্সপেরিয়েন্স আছে রিসেন্টলি, ঢাকা ট্যাক্স জোন 10-এর যিনি কমিশনার, ওনার মেয়ের বিয়েতে একজন গায়ে হলুদের উপস্থাপক লাগবে। সো ওই ঢাকা 10-এর যিনি ট্যাক্সের আরেকজন ডেপুটি কমিশনার আমার খুব ক্লোজ, তো উনি আমাকে একদিন ফোন করলেন যে ইফতি ভাই, এই অবস্থা একজন উপস্থাপক দরকার, এবং এটা এই ইয়েতে হবে, এখানে আমাদের কি বলে আর্মিদের যে একটা ইয়ে আছে না মহাখালীতে, অডিটোরিয়াম, রাও ক্লাবে হবে। সো আপনি কি ওখানে একটু থাকতে হবে, কারণ এটা অনেক বড় প্রোগ্রাম, ভিআইপি প্রোগ্রাম। সো আমি কিন্তু সেই প্রোগ্রামটা উপস্থাপনা করেছি, রাইট? সো নাউএডেজ এটাও কিন্তু হচ্ছে। সো যারা আমরা, ইটস এ গুড প্রফেশন অ্যাজ ওয়েল। তার মানে ইফতি ভাই, আপনি ব্যাপারটা কমার্শিয়ালাইজেশনের একটা আইডিয়াও দিয়ে দিয়েছেন সবাইকে, যে আপনি প্রেজেন্টার ভালো হন, 2 দিন পর আপনাকে ভাড়া করা হবে। ইয়েস, থ্যাংক ইউ। সো আমরা আরেকটা প্রশ্ন যদি নেই, সাইফুল আলম পলাশ লিখেছেন, হাউ টু মোর আর্টিকুলেট ইন পাবলিক স্পিকিং। আচ্ছা, আর্টিকুলেশনের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আর্টিকুলেশনের ব্যাপারটাতে আসলে, মানে আমি যদি গ্রামাটিক্যাল নুয়ান্সের কথা বলি, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে কনভারসেশনটা, কারণ আর্টিকুলেশনের তো আসলে অনেক গ্রামার মেইনটেইন করতে হয়। সো কাজী স্যার, আসসালামু আলাইকুম। আই এম ব্যাক স্যার, আমরা একটা সুপার আইডিয়া খুঁজে বের করছি আমি ইফতি ভাই মিলে। প্লিজ, এনিথিং। আমাদের এখন সবথেকে বেশি কোয়েশ্চেন আসতেছে যে কিভাবে
পাবলিক স্পিকিং এর ভয় দূর করা যায়? আমরা বললাম যে এখন শীতকাল, প্রচুর বিয়ে হচ্ছে, হলুদ হচ্ছে, যতগুলো হলুদের ফাংশন হয়, ইউ নিড আ হোস্ট যে মাইকে কথা বলে ফ্রম দ্য ব্যাক স্টেজ, যাকে দেখা যায় না, রাইট? হি স্পিক পাবলিকলি বাট তাকে দেখা যায় না। আমি বললাম যে দিস ইজ দ্য টাইম টু শাইন এন্ড দিস ইজ দ্য প্লেস টু বি ইন। হলুদের ব্যাক স্টেজ হোস্ট হয়ে যান, কেউ আপনাকে দেখবে না, আপনার ভয় লাগবে না, পাবলিকলি মাইকে কথা বলবেন, আস্তে আস্তে আপনার জড়তা কেটে যাবে, 2-3 হলুদের পরে আপনি স্টেজে এসে কথা বলবেন। আর ইফতি ভাই আমাদেরকে পোটেনশিয়াল বললো যে আজকালকার হলুদের হোস্টও ভাড়া করা হয়, সো দেয়ার ইজ আ ভেরি গুড কমার্শিয়াল অ্যাসপেক্ট টু ইট অ্যাজ ওয়েল। সো দ্যাটস আ ইউনিক আইডিয়া। ইফতি ভাই আমি কিন্তু এইটা নিয়ে একটা ভিডিও করবো আলাদা করে, এটা একটা খুব ভালো আইডিয়া প্রেজেন্টেশনের ভয় দূর করার জন্য হলুদের ব্যাক স্টেজ হোস্ট হয়ে যায়। আই থিংক আপনি চাইলে আমি যে হোস্ট করেছিলাম সেই ভিডিওর একটু ফুটেজও দিতে পারবো আপনার সেখানে, কোনো ব্যাপার না, রাওয়া ক্লাবের। ওকে, আমি এটা আজ পর্যন্ত কোনো বইয়ে পাইনি যে হলুদের হোস্ট করার জন্য। রাইট, গ্রেট। আমি অবশ্য পেয়েছিলাম, ব্রায়ান ট্রেসি খুব করে বলেন যদি আপনি পাবলিক স্পিকার হতে হয় খুব ভালোভাবে, তাহলে আপনাকে মিনিমাম 300টা ইভেন্টসে কথা বলতে হবে, তবেই আপনি পাবলিক স্পিকিং এর ভয়কে জয় করতে পারবেন। সো এই 300টা পাবলিক স্পিকিং ইভেন্টকে উনি বলেছেন যে গায়ে হলুদ হতে পারে, যে কোনো ম্যারেজ সেরেমনি হতে পারে, আপনার ফ্রেন্ডসদের মধ্যে অনেক সময় আড্ডা হয় না বড় করে, ইভেন পিকনিক হয়, এই সকল প্রোগ্রামে আপনি মাইকটা নিয়ে নেন, সেই কাজটা করলে হয়ে যেতে পারে। ইন্টারেস্টিংলি আমার সামনের বইটা হলো ব্রায়ান ট্রেসির বই, আমি এটাই শেষ করতেছিলাম আজকে। দিস ইজ মাই উইকেন্ড। আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি এই ক্ষেত্রে। আমি তো এর আগে একটু ছোট্ট করে বলেছিলাম ফার্স্ট ক্লাসে কেমন হয়েছে। সো ক্লাস 4 থেকে ভালো হয়ে গেল, ক্লাসে আমি হিরো, আচ্ছা ঠিক আছে ফাইন। কিন্তু টিচারদের সাথে যখন মিটিং হয় তখন আবার কথা বলতে পারি না। আমি তো ইয়াং লেকচারার তখন, এখানে দেশি টিচার, আমি পড়াই বিজনেস কমিউনিকেশন, আবার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি নাই, কোথায় ভুল হয়ে যায়, কেউ আবার বলবে যে কাজী ভালো করে ইংলিশ জানে না, আবার ইংলিশ পড়াই কিভাবে, বিজনেস কমিউনিকেশন। তো যাই হোক, আমি এইটা এখন কেমনে দূর করি, বিপদে পড়ে গেলাম। তো আমি ওই ব্রায়ান ট্রেসির আইডিয়া নিশ্চয়ই আছে ওখানে, ইফতি বললেন, আমি করলাম কি, নিজের এলাকায় কথা বললে তো ভুল হলে প্রবলেম। আমি করতাম কি, ডেইলি স্টারে দেখতাম কোথায় কোথায় সোশ্যাল প্রোগ্রাম হচ্ছে, BIISS, আর অনেক ধরনের ফর্মাল প্রোগ্রাম, এমন জায়গা মন্ত্রী আসে ওখানে, অনেক ভারিক্কি লোকজন, মানে আমার পরিচিত কেউ নাই তখন, আমি কোনো পরিচিত না, কিচ্ছু না, ইয়াং লেকচারার, তো সবাই আরো বিখ্যাত লোকজন। তা আমি ওই জায়গায় যেতাম, জানতাম প্রত্যেকটা জায়গায় একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকতো। আমি 1 ঘন্টা ধরে ওয়েট করতাম, একটা প্রশ্ন করব, প্রিপারেশন নিতাম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলে কত ভালোই হইতো কথা। কিন্তু তারপরেও একটু ভুল হতো। কিন্তু এরকম 5-10টা প্রোগ্রাম যে খেয়াল নাই, করতে করতে আই অ্যাকচুয়ালি ওভারকেম। দ্বিতীয় বছর থেকে নর্থ সাউথের প্রতি সেমেস্টার 3টা করে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হতো, যেখানে স্টুডেন্টস, গার্ডিয়ানস, অল টিচার্স, অল অ্যাডমিনিস্ট্রেটরস, if you tell oldie people, I used to conduct all of them until I retired, until I left NSU. মানে একটা ধারে করতাম, মানে ভয় তো কাটছেই, মাইক চাইনা নিতাম আর কি, মানে ভুল কিছু হতো, কিন্তু আমি কিন্তু লজ্জাটাকে নিয়ে কাটিয়ে পেরেছি। এটা একটু জানা দরকার সবার। না, ইটস ফ্যান্টাস্টিক এন্ড ইটস সো ট্রু। আর আমার যেটা বললাম, স্টার্টিং এর পরে আমার এই সেম জিনিস হতো স্যার। আমি মেন্টরসে পড়াইতাম, কোচিং সেন্টার, সো ওদের যে ওরিয়েন্টেশন গুলো হতো, ওরিয়েন্টেশন আমার হোল ডে হতো, কারণ ওরিয়েন্টেশন তো যে কেউ পার্টিসিপেট করতে পারে, পেইড আর আনপেইড, মানে ভর্তি হওয়ার আগে। সো এই ওরিয়েন্টেশন গুলো আমি নিতাম, খুব মজা লাগতো, ভালো লাগতো যে এই লোকজন আসতো, এই সেশন হইতো, তখন মনে হতো যে আচ্ছা আসলে কথাবার্তা বলতেছি। তখন ফিল করতাম না যে এটাও পাবলিক স্পিকিং, বাট নাও দ্যাট ইউ টোল্ড আস যে ওই জিনিসটা ইমপ্যাক্ট করে, আমার কাছে মনে হয় হ্যাঁ, দ্যাট হ্যাড অ্যান ইনসেন ইমপ্যাক্ট অন মি। ইট ডাজ। এখন আমাদের কাছে আরেকটা প্রশ্ন করেছেন শাহনাজ খানম স্বর্ণা, আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কন্টেন্ট অর ডেলিভারি? ইট ডিপেন্ডস কোন ধরনের ইভেন্ট। যদি আপনি কিনোট স্পিকার হন, আপনার জন্য কন্টেন্টটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনি পুরো ফাউন্ডেশনটা তৈরি করে দিবেন।
আবার আপনি যদি ওইখানকার জাস্ট মাঝখানে একজন স্পিকার হন, সেক্ষেত্রে আমি বলবো ইন মেনি কেসেস ডেলিভারিটা অনেক ইম্পর্টেন্ট। তার কারণ হলো অনেক মানুষ অনেক কিছু বলতে চায়, অনেক কিছু বলে ফেলে, বাট কিছুই মানুষ মনে রাখে না, বোরিং প্রেজেন্টেশন দেয়। এবং যেটার আমার এক্সপিরিয়েন্স বলে যে এইটার সংখ্যাটা বা পার্সেন্টেজটা হায়ার। সো ওই সাইড থেকে আমার কাছে মনে হয় যে ওই সময় ডেলিভারিটা ইম্পর্টেন্ট, বিকজ আপনার লাইফে অনেক সুযোগ আসবে যেখানে আপনার কথা বলার সুযোগ আসবে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট আপনি জানেন যে আপনি খুবই কঠিন একটা জিনিস বুঝাতে পারবেন না, তো বোঝানোর চেষ্টা করাও ঠিক না। যাতে আপনি একটা পয়েন্ট চেষ্টা করেন, বাট এমন জায়গায় বাড়িটা মারেন ডেলিভারির জন্য মানুষ ওই একটা পয়েন্ট ফুড ফর থট হিসেবে বাসায় নিয়ে যায়। রাইট রাইট। এমন অনেকেই বেসিক্যালি পাবলিক স্পিকিং এর ফেয়ারটা নিয়ে কথা বলে। সো আমি আমার একটা ছোট্ট গল্প একটু শেয়ার করতে চাই স্যার আপনাদের সবার সামনেই। প্লিজ প্লিজ। 2019-এ সেপ্টেম্বর মাসে দ্য ট্রেনার্স ক্যাম্প নামক একটা অ্যাসোসিয়েশন আছে ইন্ডিয়াতে, ট্রেনার্সদেরই একটা অ্যাসোসিয়েশন, ইটস এ বিগ অ্যাসোসিয়েশন, প্রায় 7,000 ট্রেনার্স আছেন ইন্ডিয়াতে ওই অ্যাসোসিয়েশনে। সো আমি একটু ইনভাইটেশন পেয়েছিলাম, সেখানে 7 জন স্পিকার ছিল, আই এম ওয়ান অফ দেম। সো ওইখানে আরেকজন স্পিকার ছিল বন্দনা শ্রীবাস্তি, একজন ফিমেল, এজ হবে কত 48। তো ওনার টাইটেলটাই ছিল সামবডি ইজ লিসনিং। সো এই যে সামবডি ইজ লিসনিং বিষয়টা কেমন একটু অন্যরকম না টাইটেলটা, এটা দেখে আমার খুব কিউরিয়াসিটি গ্রো করলো। সো উনি যখন প্রথমে স্টেজে আসলেন, ওনার কথা সারমর্মটা ছিল এরকম, দেয়ালেরও কান আছে, এই কথাটা এতদিন শুনেছেন, আজকে এটার সায়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করব। সো আসলে দেয়ালেরও কান আছে আমরা তো শুনেছি, কিভাবে এটার সায়েন্স হয়। সো তখন উনি বললেন যে আমাদের বডিতে 3 ট্রিলিয়ন নিউরন আছে, যারা কিনা প্রতিনিয়ত আমাদেরকে শুনছে। আমি এবার যেখানে যাই না কেন, বাথরুমে যাই, বেডরুমে যাই, বাহিরে যাই, একা থাকি, যেখানে যাই না কেন, আমি যাই বলছি আমার 3 ট্রিলিয়ন নার্ভ বা নিউরন আমাকে শুনছে, শুনে আমার ব্রেনকে মোটিভেটেড করছে পরবর্তী কাজটা করার জন্য। সো যখন আমি বলছি যে আরে পাবলিক স্পিকিং তো আমি ভয় পাই, আমার 3 ট্রিলিয়ন নিউরনস বলছে ইয়েস, এই ইফতি কিন্তু ভয় পায়, সুতরাং সামনে আগানো যাবে না। আমি যদি বলি যে ভাল লাগে না, তো ওই 3 ট্রিলিয়ন নিউরন বলে যে ভাল লাগে না, ওট এখন তুই অন্য কিছু কর, চা খা, যাইস না সামনে। 3 ট্রিলিয়ন নিউরনকে যদি বলি যে আমি তো পারবো না, তো ওরও বলে যে ও কিন্তু পারবে না বলছে, সুতরাং তুই যাইস না সামনে। হ্যাঁ, সো ওনার মূল থটটা ছিল এরকমই যে আমরা আমাদের কোনো কথাতেই যেন নেগেটিভ কথাগুলো না বলি, তখন যে কোনো বিষয় আমাদের জন্য অনেক সহজ হবে। উনি একটা তথ্য দিয়ে যা শেষ করেছিলেন, লাইক প্রবলেমকে প্রবলেম না বলে চ্যালেঞ্জ বলা। প্রতিদিনের এই একটা জায়গায় যদি চেঞ্জ করা যায়, তখন দেখা যায় যে আমাদের অনেক সমস্যা থাকে না, তখন এটাকে অর্জন করার একটা মানসিকতা তৈরি হয়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট এই যে প্রবলেমকে যে প্রবলেম বলা উচিত আছে, এইটা ওই বইয়ে আছে। সো আই জাস্ট রেড ইট টুডে। রাইট, এন্ড ইটস সো ট্রু। আর ওই ফার্স্ট পয়েন্টটা নিয়ে যেমন আমরা এরকম সিমিলার একটা থিওরি পড়েছিলাম, উইচ স্টাক টু মি। ইটস কল্ড সেলফ ফুলফিলিং প্রফেসি। প্রফেসি মানে হলো ভবিষ্যৎবাণী করা, সেলফ ফুলফিলিং মানে নিজে প্রফেসি ফুলফিল করা। আজকে যদি আমি বলি যে এই কাজটা আমি পারবো না, 10 দিন পরে কাজটা আমি আসলেও পারবো না, এবং আমি যে আজকে আমি প্রফেসিটা করলাম যে আমি পারবো না, এটা আমি পূরণ করছি। আর আজকে যদি আমি বলি আমি কাজটা পারবো, 10 দিন পরে আসলে আমি কাজটা করে দেখাবো, আমি আজকে যে আমার প্রফেসিটা করলাম যে আমি পারবো, এটা পূরণ করছি। সো এই যে সেলফ ফুলফিলিং প্রফেসি, এটা অনেক ইম্পর্টেন্ট। সামহাও মানুষ ভাবে যে আর এটা খালি মুখের কথা। এটা মুখের কথা না, দীপ্তি ভাই যেটা সায়েন্টিফিক ব্যাখ্যাটাও দিলেন যে when you tell something, আপনার entirety works behind that part আর কি। So it's very important and it's theoretically backed up, scientifical stuff. এটা আমার কথা না, এটা ইফতি ভাইয়েরও কথা না, সায়েন্স backed up একটা কনসেপ্ট to do that. রাইট। সো একটা প্রশ্ন এসেছে ইকরামুল আলম, উনি বলছেন যে আসলে আপনার এমন কোন অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন যে মানুষ কোন একটা পাবলিক স্পিকিং এর সময় অড সিচুয়েশনে পড়লে কিভাবে এটাকে সমাধান করেন। ইন্টারেস্টিং। ছোটখাটো হয়, অড সিচুয়েশন হয় হলো, আমি আমার একটা জিনিস মেনটেন করতাম যখন টিচার ছিলাম, তখন থেকে আমি কখনো আমার অডিয়েন্সকে বলি না যে আপনারা একটু চুপ হন, শান্ত হন, বিকজ আমার কাছে মনে হয় যে আমি যদি ভ্যালুয়েবল কিছু ডেলিভার করি তারা অটোমেটিক্যালি চুপ হবে। এটা হলো আমার উপরে। তারা যদি কথাবার্তা বলতে থাকে, তারা যদি ব্যাকস্টেজ থেকে বের হয়ে যায়, তার মানে আমি তাকে ভ্যালু ডেলিভার করতে পারি নাই।
সো এটা হলো আমার একটা কনসেপ্ট। তো এই জায়গাটাতে কনফিডেন্স থাকার কারণে খুব একটা ঝামেলা হয় না, বাট কিছু ঝামেলা হয়, যেমন অড সিচুয়েশনের মধ্যে টেকনিক্যাল গ্লিচ অনেক হয়, প্রেজেন্টেশন দিচ্ছেন মাইক বন্ধ, এবং বাংলাদেশে ইট ডাজন্ট ম্যাটার আপনি কোথায় আছেন, হঠাৎ করে কারেন্ট অফ করলে অডিয়েন্স চিয়ার করবেই, ইটস আ ফ্যাক্ট। সো প্রথম দিকে যখন একবার হয়েছিল আমার খুব নার্ভাস হয়ে গেছিলাম, আমার কাছে মনে হচ্ছে মানুষজন মনে হয় আমাকে নিয়ে মজা করছে, বাট আফটার হান্ড্রেডস অফ সেশনস, আফটার মানে ফিউ সাচ লোড শেডিং, আই ফিগার যে না, মানুষজন এমনি মজা করে, এটা প্রেজেন্টেশন নষ্ট হয়ে যায়, লাইট অফ হয়ে যায়, লোকজন হঠাৎ করে এমনও হয়েছে যে আমার সামনে একটা ফটোগ্রাফার দৌড়াচ্ছিল, মানে এক সাইড থেকে এক সাইড হয়ে যায় না, বা ভলেন্টিয়ার যায়, তারে উষ্ট খেয়ে সে উল্টায় পড়ে যায়, এমন হয়েছিল মানুষজন দৌড়ে আসতে যায় ওখানে পড়ে গিয়েছে। আমার কাছে ছিল আলো হাতে আইসিসিবি তে, আই রিমেম্বার বাচ্চাদের সেশন নিচ্ছি, আমি একজন বাচ্চাকে ডাক দিয়েছিলাম, এন্ড পরে দেখা গেছে যে সব বাচ্চা চলে আসছে, বাচ্চা আইসিসিবির ফুল স্টেজে বসে গেছে, বাচ্চা আলো হাতে, বুঝছেন স্যার, মানে ক্লাস 1 এ পড়ে, কি করবো, কিচ্ছু করার নাই, বুঝছো, কিচ্ছু করার নাই, নাথিং দ্যাট ইউ ক্যান ডু। সো দ্য থিং দ্যাট আই লার্নড ইজ, ওই অকওয়ার্ড মোমেন্টটাতে আপনি যদি অকওয়ার্ড হয়ে যান, পুরো সিচুয়েশন অকওয়ার্ড হয়ে যায়, আপনি যদি অকওয়ার্ড না হন তাহলে সিচুয়েশনটাও নর্মাল থাকে। তো সব বাচ্চা আসছে, এবং সব বাচ্চাকে নিয়ে ওখানে আরেকটা চেয়ার বসায় ঠাকুরমার ঝুলির মতো ওদেরকে নিয়ে গল্প করলাম। আমি একটা এমন একটা ভাব দেখালাম যে আমি এটা জানতামই যে সব বাচ্চা আসবে, এটাই আমার প্ল্যান ছিল, এটাই আমি করতে চাইছি, মানুষ কিন্তু অলওয়েজ রিমেম্বার, as a speaker you hold the highest authority, you drive the speech. Something odd happens, if you make it feel like it's a normal thing, people would feel like it's a normal thing. If you make it feel like it's a huge thing, awkward thing, তাহলে মানুষও ফিল করবে যে আরে বাবা খুব একটা awkward জিনিস হয়ে গেছে। So even such thing happens, আপনি ফিল করবেন যে নরমাল হয়ে গেছে, আপনি নরমাল থাকবেন, দেখবেন যে বাকি জিনিসপত্র ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। In all cases. আমি একটু অ্যাড করি, yes sir please sir please sir, সবকিছু বলার সুযোগ নাই, কিন্তু আমি কয়েকবার হয়েছে এমন আমাকে প্রশ্ন করা হয়েছে, লেটস সে আমি জানি না, এটা হতেই পারে, আবার অডিয়েন্স এমন জানি না বললে একটু ক্রেডিবিলিটিও লস হবে, তো সেটাও আবার ভাবছি না। আমি বলি তখন এরকম যে দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বিফোর আই অ্যানসার আমি একটা হাউসের কাছে প্লেস করি কে এটা উত্তর দিতে চান। দ্যাটস আ ভেরি কমন গুড টেকনিক যদি আপনি বেশি বিপদে পড়ে যান। দেখবেন যে ওখানে দুটো ঘটনা ঘটবে, একটা হলো ওখানে কেউ উত্তর দেবে, আর উত্তর না দিলেও আমাদের ব্রেইন এমন যে কিছুক্ষণ একদম তথ্যগত হলে তো পাবেন না, কিন্তু যদি একটু সময় পান না, দেন নিউরনস কানেক্ট, ওই 86 বিলিয়ন নিউরনস রাইট ব্রেইন লেফট ব্রেইন মিলিয়ে আপনাকে বেশ হেল্প করে, এটা আমি দেখেছি। আমি আরেকটা কাজ করি, ওই কারেন্ট বন্ধ হলে, সেটা ক্লাসরুমে হোক অন্য জায়গায় হোক, I never stop talking. খুব বেশি বড় হলেও আমি আমার টপ অফ মাই ভয়েস আমি চালিয়ে যাই, তখন না অবাক হয়ে মানুষ চুপ হয়ে শুনতে থাকে 30 সেকেন্ড 15 সেকেন্ড, মানে এটা আমি কিন্তু খুব অন্য জায়গায় খুব কম দেখেছি, আমি জানি না কেউ তোমাদের দুজনের মধ্যে কেউ করেছো কিনা। স্যার আমি করছি স্যার, অবশ্য স্যার, আমি তো স্যার আপনার শিষ্য, সঙ্গত কারণে এটা ফলো করি। কেন করি লাস্টে বলি কি, আচ্ছা অনেকে চুপ হয়ে গেছিল কেন, আমার গায়ের সাথে তো কোনো ইলেকট্রিসিটি নাই, আর পরে ভাঙিয়ে বলি যে দেখেন, I wanted to tell you that I have come with my energy, I am not going to let down anything. ওটাকে খুব মানুষ অ্যাপ্রিশিয়েট করে আমি দেখেছি, মানে ন্যাচারালি কিন্তু কথা বলার কথা না, it doesn't augur well, doesn't matter, তবুও বই পড়ুন, মানে তবুও ট্রেনিং দিন।